হ্যালো এভরিওয়ান, থ্রিল চার্জার থেকে আমি অভিক এবং এই প্রথমবারের মতন ইউটিউব ক্রিয়েটর কালেকটিভে আপনাদের ভালোবাসায় আমরা চলে এসেছি। আমার সঙ্গে রয়েছে বঙ্গকথার দিব্যেন্দু দাস। ইয়ো, তো থ্যাংক ইউ আপনাদের সকলকে। আপনারা না থাকলে আমরা এতটা অব্দি জার্নি করতে পারতাম না। থ্যাংকস টু অল। থ্যাংক ইউ সো মাচ আপনাদের। দেখলেন নিশ্চয়ই যে আমরা টিম থ্রিল চার্জারের পক্ষ থেকে মেইনলি আমি গিয়েছিলাম ইউটিউব ক্রিয়েটর কালেকটিভে। সেখানে গিয়ে বেশ অনেকের সঙ্গে দেখা হয়েছে, আমরা একসঙ্গে মজা করেছি। এইগুলো অ্যাকচুয়ালি হয়েছে আপনাদের কারণেই, কারণ আপনারা যদি দিনের পর দিন আমাদের না শুনতেন তাহলে এগুলো কখনোই সম্ভবপর ছিল না। যাই হোক, আর একই কথা দুবার করে আপনাদের মাথা খাবো না। আজকের গল্পের দিকে ফোকাস করা যাক। আর তার আগে আরও দু একটা কথা জানিয়ে দিই যে ইউটিউবের পাশাপাশি এখন কিন্তু আমরা স্পটিফাইতেও আছি। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল, একবার কাইন্ডলি চেক করে নেবেন, কেমন? এছাড়াও আপনারা যদি আমাদের গল্প শুনে থাকেন, থ্রিল চার্জারকে শুনে থাকেন এবং এখনও যদি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে, তাহলে অবিলম্বে সাবস্ক্রাইবটা করে দিন, কারণ আমরা সাবস্ক্রাইবারের দিক থেকে অনেকটা পিছিয়ে গিয়েছি এবং সেটা ওখানে গিয়ে আরও বেশি করে অনুধাবন করতে পেরেছি। সে কারণেই বলছি, একটু সাবস্ক্রাইব করে দিন, জাস্ট একটা ফিঙ্গার টিপ, একটা জাস্ট ট্যাপ করতে হবে, এর বাইরে কিছু নয়। পাশের বেল আইকনেও ক্লিক করতে পারেন যাতে আমাদের পরবর্তী গল্পগুলি আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান। তাহলে তাহলে শুরু শুরু করছি করছি আজকের কাহিনী। ডাক্তার কৌশিক কেস ফাইল সিরিজের কাহিনী, লেখিকা শ্রীয়ের কলমে সেদিন মেলার অন্ধকারে। গল্প পাঠে এবং ডাক্তার কৌশিকের ভূমিকায় আমি অভিক। শুরু শুরু হচ্ছে সেদিন সেদিন মেলার অন্ধকারে। শ্রাবণের গুমোট সন্ধ্যা। সারাদিনের প্যাঁচ প্যাঁচে বৃষ্টির পর আকাশটা সবেমাত্র একটু পরিষ্কার হয়েছে। ধানখালি গ্রামের মাঠে বিশাল উদ্দাম জনসমুদ্র, কারণ আজ ধানখালির বিখ্যাত মনসা পুজোর মেলা। চারদিকে ঢাক আর কাঁসরের কান ফাটানো আওয়াজ, মাইকে বাজতে থাকা চটুল লোকগীতি, নাগরদোলার ক্যাঁচ ক্যাঁচ শব্দ আর হাজারো মানুষের কোলাহলে বাতাস ভারী হয়ে আছে। ধূপ ধুনো আর গরম জিলিপির গন্ধে ম ম করছে মেলার চারপাশ। এই চরম বিশৃঙ্খলা আর উৎসবের মেজাজের ঠিক মাঝখান দিয়ে হেঁটে চলেছে দুজন মানুষ, যাদের এই গ্রামীণ মেলার ভিড়ে ঠিক যেন বেমানান লাগে। কৌশিক মজুমদার, ধানখালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার। এই লোকটার পোশাক নির্বাচন বরাবরই যে কোনো মানুষের হজম শক্তির বাইরে, তবে আজকের কম্বিনেশনটা যেন আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। পরনে একটা কুচকুচে কালো রঙের টাইট জিমে ট্র্যাক প্যান্ট, আর তার ঠিক ওপরেই একটা টকটকে মারুন রঙের সিল্কের কুর্তার হাতা দুটো কনুই অবধি গোটানো। তার এক হাতে ধরা শালপাতায় মোড়া ইয়া বড় একখানা গরম জিলিপি, আর অন্য হাত দিয়ে সে পরম তৃপ্তিতে সেই জিলিপি মুখে পুড়ছে। তার ঠিক পাশেই হাঁটছে ঈশানী, পরনে একটা সাধারণ ছাই রঙা সুতির সালোয়ার কামিজ। চোখের তীক্ষ্ণতা আর মুখের সেই চিরপরিচিত শান্ত থমথমে ভাবটা মেলার এই চরম কোলাহলের মধ্যেও বিন্দু মাত্র বদলায়নি। তবে আজ ঈশানীর হাঁটার মধ্যে একটা সূক্ষ্ম আড়ষ্টতা আছে। পাশাপাশি হাঁটতে গিয়ে ভিড়ের চাপে যখনই কৌশিকের কাঁধের সাথে তার কাঁধ আলতো করে ঠেকে যাচ্ছে, দুজনের মধ্যেই একটা অদ্ভুত না বলা মিষ্টি অস্বস্তি তৈরি হচ্ছে ওর মনে। কেউ কারোর দিকে সরাসরি তাকাচ্ছে না, কিন্তু দুজনেই দুজনের উপস্থিতিটা শরীরের প্রতিটি রোমকূপ দিয়ে টের পাচ্ছে। তোমার ওই জিলিপি খাওয়াটা কি আজ শেষ হবে, নাকি পুরো মেলার সব জিলিপি তুমি একাই সাবার করবে? ঈশানী ভিড় কাটিয়ে একটু সরে গিয়ে বিরক্তি মাখা গলায় বলল। কৌশিক জিলিপির রসে মাখামাখি আঙুলটা মুখে পুড়ে চুষে নিয়ে একটা নিষ্পাপ হাসি হাসল। ঈশানী দেবী, সাইকোলজি তো অনেক পড়লে, কিন্তু জিলিপির সাইকোলজিটা বুঝলে না। এই জিলিপির প্যাঁচের মতোই মানুষের জীবন, সোজা রাস্তায় এর স্বাদ পাওয়া যায় না, একটু প্যাঁচালো হতে হয়। আর তাছাড়া এই শ্রাবণের সন্ধ্যায় তোমার মতো একজন সঙ্গিনী পাশে থাকলে জিলিপির স্বাদ এমনিতেই দ্বিগুণ হয়ে যায়।
ঈশানী একটা তীব্র ভর্ৎসনার দৃষ্টিতে তাকালো কৌশিকের দিকে। যদিও তার ঠোঁটের কোণে একটা খুব সূক্ষ্ম লুকোনো হাসি মুহূর্তের জন্য ঝিলিক দিয়ে গেল। সে কিছু একটা কড়া জবাব দিতে যাচ্ছিল, কিন্তু তার আগেই ঘটল বিপত্তি। মেলার মূল প্যান্ডেলের ঠিক পাশেই বাঁশ দিয়ে একটা অস্থায়ী গেট তৈরি করা হয়েছিল। বিগত কয়েকদিনের টানা বৃষ্টিতে ওই অংশের মাটি বেশ নরম হয়ে গেছে। হঠাৎ মেলার মাইকের আওয়াজকে ছাপিয়ে একটা ভয়ঙ্কর মর্মর শব্দ ভেসে এলো। ঈশানী চমকে ওপরে তাকালো। প্যান্ডেলের ওপরের দিকে একটা বিশাল ভারী বাঁশ তার বাঁধন ছিঁড়ে হুড়মুড় করে নিচে খসে পড়ছে। আর সেই বাঁশটার ঠিক নিচেই দাঁড়িয়ে আছে ঈশানী এবং তার পাশে বেলুন হাতে দাঁড়ানো 3-4টে ছোট ছোট বাচ্চা। ঈশানী সরো! চোখের পলকে কৌশিকের ভেতরের অ্যাথলিট সত্তাটা জেগে উঠল। হাতের জিলিপির ঠোঙাটা শূন্যে ছুঁড়ে ফেলে দিয়ে একটা চিতার মতো ক্ষিপ্রতায় সে ঝাঁপিয়ে পড়ল সামনে। বাঁশটা ঈশানী আর বাচ্চাদের মাথার উপর আছড়ে পড়ার ঠিক 1 সেকেন্ড আগে কৌশিকের পেশিবহুল দুটো হাত শূন্যে সেটাকে খপ করে ধরে ফেলল। বাঁশের প্রচণ্ড ভারে কৌশিকের শরীরের পেশিগুলো টান টান হয়ে গেছে। কিন্তু বাঁশটাকে শুধু ধরে রাখলে হবে না, ওটার ব্যালেন্স ঠিক না করলে পুরো প্যান্ডেলের কাঠামোটা হুড়মুড় করে ভেঙে পড়বে ভিড়ের উপর। 1 সেকেন্ডও সময় নষ্ট না করে কৌশিক বাঁশটাকে এক হাতে ব্যালেন্স করে পাশের একটা অস্থায়ী মই বেয়ে তরতর করে উপরে উঠতে শুরু করল। ততক্ষণে 2-4 জন ছুটে এসেছে নিচ থেকে বাঁশটাকে ঠেকনা দিতে। অবলীলায় 15 ফুট ওপরে উঠে মইয়ের একদম ডগায় দাঁড়িয়ে সে বাঁশটাকে মূল কাঠামোর সাথে আবার আটকে দেওয়ার চেষ্টা করতে লাগলো। নিচে তখন লোকজনের মধ্যে একটা ছোটখাটো হুড়োহুড়ি পড়ে গেছে। ঈশানী হাঁপাতে হাঁপাতে ওপরে কৌশিকের দিকে তাকিয়ে আছে। মইয়ের একদম ওপরের ধাপে দাঁড়িয়ে কৌশিক সবেমাত্র বাঁশটা ঠিকমতো সেট করেছে। এখান থেকে পুরো মেলার মাঠটা পরিষ্কার দেখা যায়। প্যান্ডেলের ঠিক পেছনেই মেলার সীমানা শেষ। সেখানে একটা পুরনো পরিত্যক্ত গুদাম ঘর, যার চারদিক উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। গুদামের ওই দিকটায় কোনো আলো নেই, ঘুটঘুটে অন্ধকার। হঠাৎই কি একটা দরকারে ঘুরতে গিয়ে কৌশিকের চোখ আটকে গেল ওই গুদামের ঘেরা উঠোনটার দিকে। মেলার এই ঝলমলে আলোর ঠিক পেছনেই যে এত ঘন অন্ধকার লুকিয়ে থাকতে পারে তা না দেখলে বিশ্বাস হয় না। অন্ধকারের মধ্যে দুটো আবছা অবয়ব ধস্তাধস্তি করছে। কৌশিক চোখ দুটো সরু করে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখার চেষ্টা করল। একটা মেয়েকে জোর করে মাটিতে চেপে ধরা হয়েছে। মেয়েটি প্রাণপণ হাত পা ছুঁড়ছে বাঁচার জন্য। তার শাড়ি অবিন্যস্ত, ছিন্ন ভিন্ন। আক্রমণকারী লোকটার পিঠ কৌশিকের দিকে ঘোরানো। বিশাল তাগড়াই চেহারার একটা লোক, যার গায়ের জোরের কাছে মেয়েটি একেবারেই শিশু। লোকটা এক হাতে মেয়েটির চুল মুঠি করে ধরে, অন্য হাতে একটা লাল রঙের গামছা মেয়েটির মুখের ভেতর জোর করে গুঁজে দিচ্ছে, যাতে তার আর্তনাদ মেলার এই কোলাহলের বাইরে বেরোতে না পারে। কৌশিকের রক্ত নিমেষে বরফ হয়ে গেল। বুকের ভেতরটা ধক করে উঠল তার। মেলার ঢাক আর কাঁসরের আওয়াজ তখন চরমে, কিন্তু কৌশিকের ফোকাসড মস্তিষ্কে চারপাশের সমস্ত শব্দ যেন হঠাৎ করে মিউট হয়ে গেল। সেই নিস্তব্ধতার মধ্যে 15 ফুট দূর থেকে দুটো খুব নির্দিষ্ট শব্দ কৌশিকের কানে এসে বিঁধল। প্রথমটা একটা ভারী ধাতব ঝনঝনানি। লোকটা যখন মেয়েটিকে চেপে ধরার জন্য ধস্তাধস্তি করছে, তখন তার কোমর থেকে একগোছা ভারী চাবির রিং প্রচণ্ড জোরে একে অপরের সাথে বাড়ি খাচ্ছে। আর দ্বিতীয় শব্দটা একটা অদ্ভুত ঘর ঘরে কাশির আওয়াজ। লোকটা শারীরিক পরিশ্রমে হাঁপিয়ে উঠেছে এবং সেই হাঁপানির টানে তার গলা দিয়ে একটা কর্কশ শ্লেষা জড়ানো কাশি বেরিয়ে আসছে।
কৌশিক আর 1 সেকেন্ডও দেরি করল না। এই, কি করছিস ওখানে? কৌশিকের গগনভেদী গর্জনটা মেলার আওয়াজকে চিড়ে দিয়ে রাতের আকাশে আছড়ে পড়ল। লোকটা চমকে ঘাড় ঘোরাতে গিয়েও ঘোরালো না, কিন্তু হাতের মুঠোটা একটু আলগা হলো। কৌশিক মইয়ের ওপর থেকে নিচে নামার সময় পেল না বা নিল না। 15 ফুট ওপর থেকে সরাসরি সে লাফ দিল নিচে। মাটিতে পা পড়তেই একটা নিখুঁত ফরওয়ার্ড রোল খেয়ে নিজের শরীরের মোমেন্টামটা সামলে নিল সে। ঈশানী, আমার সাথে এসো, কুইক! কৌশিক ভিড় ঠেলে পাগলের মতো দৌড়াতে শুরু করলো মেলার পেছনের সেই গুদাম ঘরের দিকে। ঈশানীও কিছু না বুঝেই তার পেছনে দৌড় লাগালো। গুদাম ঘরের কাঠের দরজাটা ভেতর থেকে ভারী ছিটকিনি দিয়ে বন্ধ। কৌশিক কোনো কথা না বলে একটু পিছিয়ে গেল। তারপর নিজের শরীরের সমস্ত শক্তি পায়ে জড়ো করে সজোরে একটা ফ্লাইং কিক কষালো দরজার ঠিক লকটার উপর। মরমর করে একটা আওয়াজ হলো। দ্বিতীয় লাথিতে পুরনো কাঠের দরজাটা কবজা সমেত ভেঙে ছিটকে পড়ল ভেতরে। কৌশিক আর ঈশানী হুড়মুড় করে উঠোনে ঢুকল, কিন্তু তারা কয়েক সেকেন্ডের জন্য দেরি করে ফেলেছে। অন্ধকারের মধ্যে শুধু দেখা গেল একটা পেশিবহুল ছায়া পেছনের উঁচু পাঁচিলটা বেয়ে ওপরে উঠছে। কৌশিক দৌড়ে যাওয়ার আগেই লোকটা পাঁচিল টপকে ওপারে লাফ দিল। অন্ধকারে মিলিয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে আবার সেই একই শব্দ, এক গোছা ভারী চাবির রিংয়ের ঝনঝনানি। কৌশিক রাগে একটা অকথ্য খিস্তি করে পাঁচিলের গায়ে ঘুষি মারল, কিন্তু পর মুহূর্তেই ঈশানীর আর্তনাদ তাকে ফিরিয়ে আনলো বাস্তবে। কৌশিক, এদিকে! ঈশানী ততক্ষণে মাটিতে পড়ে থাকা মেয়েটির পাশে হাঁটু গেড়ে বসে পড়েছে। মেয়েটি রামপদর মেয়ে পারুল অজ্ঞান হয়ে পড়ে আছে ভিজে কাদার উপর। তার সারা শরীরে আঁচড় আর কালশিটের দাগ, ঠোঁট কেটে রক্ত পড়ছে, আর মুখের ভেতর তখনও গোঁজা সেই লাল গামছাটা। শ্বাস প্রায় চলছে না বললেই চলে। ঈশানী দ্রুত নিজের ওড়নাটা খুলে পারুলের ছিন্ন ভিন্ন শরীরের ওপর দিয়ে ঢাকা দিয়ে দিল। ওর শান্ত বরফ শীতল চোখের ভেতর এখন একটা দাউ দাউ করা আগুন জ্বলছে। কৌশিক, পালস খুব উইক, ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। 1 সেকেন্ডও দেরি করা যাবে না। কৌশিক পারুলের মুখের ভেতর থেকে গামছাটা বের করে আনলো। গামছাটা শক্ত হাতে চেপে ধরে বলল, তুমি ওকে ধরো ঈশানী, আমি তুলছি। অন্ধকার উঠোন থেকে মেয়েটিকে পাঁজা কোলা করে তুলে নিয়ে মেলার ভিড়ের দিকে দৌড়াতে শুরু করলো কৌশিক। ধানখালী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের এমার্জেন্সি ওয়ার্ডে এখন একটা গুমোট অস্বস্তিকর নিস্তব্ধতা। দেওয়ালে ঝোলানো পুরনো ঘড়িটার একটানা টিকটিক শব্দ আর জানলার বাইরের ঝিঝির ডাক সেই স্তব্ধতাকে আরো ভারী করে তুলছে। বেডের ওপর জড়সড় হয়ে শুয়ে আছে পারুল। ওর চোখ দুটো খোলা, কিন্তু দৃষ্টি ছাদের দিকে স্থির, যেন পাথরে খোদাই করা কোনো মূর্তি। শরীরে যন্ত্রণার ছাপ স্পষ্ট, ঠোঁটের কোণে জমাট বাঁধা রক্ত, কিন্তু ওর গলা দিয়ে একটা টু শব্দও বেরোচ্ছে না। চরম ট্রমায় আচ্ছন্ন একটা মানুষের মস্তিষ্ক কিভাবে বাইরের জগৎ থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে নেয়, পারুল তার এক জীবন্ত উদাহরণ। কৌশিক ওর মেডিকো লিগ্যাল পরীক্ষা সবে শেষ করেছে। গ্লাভস জোড়া খুলে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে সে বেডের পাশে এসে দাঁড়ালো। মানুষটার চোখের সেই চটুল ছন্ন ছাড়া ভাবটা এখন আর নেই। তার জায়গায় নেমে এসেছে এক হিম শীতল পেশাদার কাঠিন্য। পারুল, কৌশিক খুব নরম নিচু গলায় ডাকলো, ভয় নেই, তুমি এখন একদম নিরাপদ, আমরা আছি তোমার সাথে। আমাকে শুধু একটা কথা বলো, তুমি কি লোকটার মুখ দেখেছিলে? পারুল কোনো উত্তর দিল না, শুধু ওর চোখের মণি দুটো একবার কেঁপে উঠল, আর শরীরটা আরো একটু কুঁচকে গেল বিছানার এক কোণে। ঈশানী এতক্ষণ চুপচাপ বেডের অন্য পাশে দাঁড়িয়ে পারুলের বডি ল্যাঙ্গুয়েজ পড়ছিল। সে এগিয়ে এসে পারুলের মাথায় হাত রাখল। কৌশিক, ওকে এখন জোর করো না। সিভিয়ার ট্রমাটিক শক, ওর নার্ভাস সিস্টেম এখন ডিফেন্স মেকানিজমে চলে গেছে।
ও চাইলেও এখন কথা বলতে পারবে না। অন্তত আজ রাতটা ওকে সময় দিতে হবে। কৌশিক একটা দীর্ঘশ্বাস ফেলে এমার্জেন্সি ওয়ার্ডের দরজার দিকে এগোলো। আমি হারিপদ দারোগাকে খবর দিয়েছি, উনি আসছেন। কিন্তু ঈশানী, লোকটা যেই হোক, সে খুব ঠান্ডা মাথার অপরাধী। মেলার এত ভিড়ের মধ্যে ঠিক অন্ধকার জায়গাটা বেছে নেওয়া, গামছা গুঁজে আওয়াজ বন্ধ করা, এটা কোনো হঠাৎ করে ঘটা ঘটনা নয়। ঠিক সেই সময়েই জিপের ব্রেক কষার আওয়াজ শোনা গেল বাইরে। কয়েক মুহূর্ত পরেই এমার্জেন্সি ওয়ার্ডের কাঁচের দরজা ঠেলে ভেতরে ঢুকলেন হারিপদ দারোগা। আর তার ঠিক পেছন পেছন কাঁপতে কাঁপতে ঘরে ঢুকল এক প্রৌঢ় মানুষ, পারুলের বাবা রামপদ শীল, পেশায় দিনমজুর। কি সব অলক করে কথা শুনছি ডাক্তার বাবু, কি সব অলক করে কথা। রামপদ ঘরে ঢুকেই ডুকরে কেঁদে উঠল। কৌশিক এগিয়ে গেল। কাকা, শান্ত হন। পারুলের ওপর একটা পাশবিক হামলা হয়েছে ঠিকই, কিন্তু আমরা ঠিক সময়ে পৌঁছানোয়। কৌশিকের কথা শেষ হওয়ার আগেই রামপদ বেডের দিকে এক পা এগিয়ে গিয়ে ডুকরে কেঁদে উঠল। আমার সব শেষ হয়ে গেল গো, সব শেষ হয়ে গেল। গায়ের লোক ছিছি করবে এবার। আমি মুখ দেখাবো কি করে গো? আমার এই দিগ্গি মেয়েকে এবার পার করবো কি করে আমি? ওর বিয়ে তো ভেঙে যাবে। রামপদর কথাগুলো শুনে এমার্জেন্সি ওয়ার্ডের বাতাস যেন এক মুহূর্তের জন্য জমে বরফ হয়ে গেল। কৌশিক নিজের কানকে বিশ্বাস করতে পারল না। তার চোয়াল শক্ত হয়ে উঠল। কি বললেন আপনি? কৌশিকের গলাটা এবার আর নরম নেই, চাবুকের মতো আছড়ে পড়ল। আপনার মেয়ে একটু হলে আজ মরে যেত। ওর শরীরে কালশিটের দাগ, ও ট্রমায় কথা বলতে পারছে না। আর আপনি ওর পাশে গিয়ে একবার মাথায় হাত না বুলিয়ে চিন্তা করছেন সমাজের লোক কি বলবে। মেয়ের বিয়ের চিন্তা হচ্ছে আপনার। রামপদ ভয় পেয়ে দুপা পিছিয়ে গেল। ডাক্তারবাবু, আপনারা শহরের বড়লোক মানুষ, আপনারা কি গরিবের মান সম্মান বুঝবেন? এমনিতেই আমার ঘরে নুন আনতে পান্তা পুরোয়, তার উপর মেয়ের নামে এই কলঙ্ক রটলে সমাজ যে আমাকে একেবারে এক ঘরে করে দেবে। মান সম্মান? আপনার মেয়ের জীবনের চেয়ে আপনার ওই ঠুনকো সম্মান বড় হয়ে গেল রামপদ কাকা। ঈশানী এবার আর চুপ থাকতে পারল না। ওর গলাটা ছুরির ফলার মতো তীক্ষ্ণ। যে সমাজের ভয়ে আপনি আজ নিজের মেয়ের দিকে ফিরেও তাকাচ্ছেন না, সেই সমাজ কি পারুলকে বাঁচাতে এসেছিল আজ? ভিকটিমকে দোষী বানানোর এই নোংরা খেলাটা বন্ধ করুন। আপনার মেয়ের এখন আপনাকে দরকার, আপনার ওই মেকি কান্নার নয়। ঈশানীর কথাগুলো রামপদকে যেন চাবুক মারল, কিন্তু লোকটার চোখের সেই স্বার্থপর কুঞ্চিত দৃষ্টিটা বদলালো না। সে ফ্যাল ফ্যাল করে হারিপদ দারোগার দিকে তাকালো। হারিপদ দারোগা এতক্ষণ চুপ করেছিলেন, এবার তিনি গলা খাঁকারি দিলেন। আপনারা থামবেন, এটা হাসপাতাল। ডাক্তারবাবু, আপনি মেডিকো লিগ্যাল রিপোর্ট রেডি করেছেন, আমি এফআইআর লজ করব, কিন্তু আসামি তো অধরা। ঠিক সেই মুহূর্তে করিডোর থেকে একটা ভারী গমগমে গলার আওয়াজ ভেসে এলো। আসামি অধরা থাকবে কেন তারকা বাবু? ধানখালির মাটিতে এত বড় স্পর্ধা কার হলো সেটা তো আমাদের দেখতেই হবে। দরজা ঠেলে ভেতরে ঢুকল নিমাই দত্ত, ধানখালি গ্রামের অন্যতম প্রভাবশালী মহাজন এবং মেলা কমিটির প্রধান পাণ্ডা। পরনে ধবধবে সাদা গিল্টি করা পাঞ্জাবি, গলায় মোটা সোনার চেন, আর তার ঠিক পেছনে একটু গুটি সুটি মেরে দাঁড়িয়ে আছে মেলার মণ্ডপ ঠিকাদার গণেশ মণ্ডল। নিমাই দত্ত সোজা রামপদর কাছে গিয়ে তার কাঁধে হাত রাখল। কাঁদিস না রামপদ, তোর কোনো ভয় নেই, আমি তোদের পাশে আছি। পারুলের চিকিৎসার যা খরচ লাগে সব আমি দেব। মেলা কমিটির একজন হিসেবে এটা আমার দায়িত্ব। রামপদ যেন হাতে চাঁদ পেল। মশাই, আপনি আমাদের ভগবান, আমি গরিব মানুষ, দেখুন না কি হয়ে গেল। নিমাইবাবু,
আপনার এই মহানুভবতার জন্য ধন্যবাদ, কিন্তু পারুলকে যেখানে অ্যাটাক করা হয়েছিল ওই গুদাম ঘরটা তো আপনাদেরই মেলা কমিটির আওতাধীন, আর মেলার ঠিক ওই জায়গাটাতেই কেন আলো ছিল না? কৌশিকের প্রশ্নটা সরাসরি। ডাক্তারবাবু, মেলার কাজ তো গণেশেরাই করছে, আমি তো আর নিজে হাতে লাইট লাগাই না। তবে সত্যি বড় ভুল হয়েছে, না জানি কত বড় সর্বনাশ হয়ে যাচ্ছিল কাজকে। ঘটনাটা শুনে আমি সত্যি মর্মাহত। আমি নিজে উপস্থিত থাকলে কি আর এমনটা হতে দিই? আমি ভাবতেও পারিনি আমাদের গ্রামে এমন ছি ছি ছি। হারিপদ দারোগা পকেট থেকে একটা ছোট ডায়েরি বের করে বললেন, তা নিমাইবাবু, ঘটনার সময় আপনি ঠিক কোথায় ছিলেন? মানে রুটিন ইনভেস্টিগেশনের জন্যই জিজ্ঞেস করছি আর কি। আমি নিমাই একটু হেসে বলল, আমি তো তখন মেলায় কাজ দেখছিলাম দারোগা বাবু। এই গণেশ আর আরও সব মেলা কমিটির লোকজন তার সাক্ষী। নিমাই কথা ঘুরিয়ে হঠাৎ পেছনের গণেশ মণ্ডলের দিকে ইশারা করল। বরং আপনি গণেশকে জিজ্ঞেস করুন না দারোগা বাবু। জেনারেটর সারাতে তো ওই বিনয়ের যাওয়ার কথা ছিল, কিন্তু ও তখন কাজ না করে মেলার পেছনের দিকে ওই গুদামের কাছেই ঘুরঘুর করছিল। আমরা এদিকে ডাকাডাকি করে মরি, আর ও বাবু ওদিকে। আর ওর স্বভাব চরিত্রর কথা তো গ্রামের কোনো মেয়েরাই অজানা নয়। বিনয় এতক্ষণ মাথা নিচু করেছিল, নিজের নাম শুনেই সে আঁতকে উঠল। কি কি বলছেন দত্তমশাই? আমি আমি তো জেনারেটরের তেল আনতে গেছিলাম। হ্যাঁ মানছি, আগে দু একবার মেয়েদের সাথে আমার মানে একটু ঝামেলা হয়েছে, কিন্তু পারুলের মতো ছোট্ট মেয়ের গায়ে আমি হাত তুলবো? আমি কিছু জানি না দারোগা বাবু। বিনয় ঘামতে শুরু করেছে। হারিপদ দারোগা ধমক দিয়ে উঠলেন, চুপ! তুই থানায় চল। আমি পেটাতে শুরু করলে তোর জেনারেটরের সব তেল ঠিক বেরিয়ে আসবে। যাকে আপনারা জিজ্ঞাসাবাদ করুন, আর রামপদ তুই চিন্তা করিস না, আমি আছি। নিমাই দত্ত আর এক মুহূর্তও দাঁড়ালো না। গণেশকে দারোগার হাতে ছেড়ে দিয়ে সে ধীর পায়ে এমার্জেন্সি ওয়ার্ড থেকে বেরিয়ে গেল। কৌশিক আর ঈশানী একে অপরের দিকে তাকালো। বিনয়ের মতো একটা ছিঁচকে মজুরের পারুলের ওপর অ্যাটাক করার সাহস থাকতে পারে, কিন্তু এতটা ঠান্ডা মাথায় পুরো কাজটা গুছিয়ে করার মতো বুদ্ধি তার নেই। ধানখালী স্বাস্থ্যকেন্দ্রের এমার্জেন্সি ওয়ার্ডের সকালটা আজ অন্য দিনের চেয়ে একটু বেশি থমথমে। ভোরের আলো সদ্য ফুটতে শুরু করেছে, কিন্তু গত রাতের সেই ঘটনার ছায়া এখনও কাটেনি। করিডোরে দাঁড়িয়ে আছে রামপদশীল, তার পাশে নিমাই দত্ত। নিমাইয়ের পরনে সেই ধবধবে সাদা পাঞ্জাবি, হাতে একটা দামি স্মার্টফোন, আর তার ঠিক পেছনে গ্রামের দুজন মাতব্বর। রামপদর চোখে মুখে একটা অদ্ভুত অস্থিরতা। সে বারবার মাটিতে নজর নামাচ্ছে, আর নিমাই তার কাঁধে হাত রেখে নিচু গলায় কিছু একটা বোঝাচ্ছে। কৌশিকর চেম্বারে বসে একটা মেডিকেল ফাইলের ওপর চোখ বোলাচ্ছিল। ঈশানী দাঁড়িয়ে আছে জানলার কাছে। বাইরে চোখ রাখলেও ওর মনটা ভেতরের দিকেই স্থির। কৌশিক, আমার মনে হচ্ছে আজ কিছু একটা গন্ডগোল হবে। ঈশানী ফিস ফিস করে বলল, আজ সকালে দলবল নিয়ে ওদের এখানে আসাটা, আই ডোন্ট লাইক ইট। কৌশিক একটা দীর্ঘশ্বাস ফেলল। পকেট থেকে একটা চুইংগাম বের করে মুখে পুড়তে পুড়তে সে উঠল। চলো দেখি কি নাটক হচ্ছে ওখানে। এমার্জেন্সি ওয়ার্ডে ঢুকতেই দেখা গেল হারিপদ দারোগা এসেছেন, হাতে এফআইআর আর একটা কলম। পারুলের বেডের কাছে একটা চেয়ার টেনে বসেছেন। পারুল আগের চেয়ে একটু ধাতস্থ হয়েছে, কিন্তু ওর চোখে এখনো সেই একই আতঙ্ক। মা পারুল, তুমি ভয় পেও না, আমি পুলিশ। তুমি আমাকে পরিষ্কার করে বলো, কাল রাতে ঠিক কি হয়েছিল? কে তোমার গায়ে হাত তুলেছিল? হারিপদ দারোগা যথাসম্ভব নরম গলায় জিজ্ঞেস করলেন। পারুল কিছু বলার আগেই রামপদশীল হুড়মুড় করে বেডের কাছে এগিয়ে এলো। কি আর হবে দারোগা বাবু, মেয়েটা আমার জন্ম থেকেই দুর্বল।
কাল মেলার ওই ভিড়ে দম বন্ধ হয়ে মাথা ঘুরে পড়ে গেছিল। আমি তোকে কতবার বারণ করেছিলাম যে মেলায় যেতে। কৌশিক ধমকে উঠল। রামপদ কাকা, আপনি কি চুপ করবেন? আপনার মেয়েকে আমি নিজে গুদাম থেকে উদ্ধার করেছি। মাথা ঘুরে পড়লে মুখে গামছা গোঁজা থাকে না, আর কালশিটে দাগও হয় না। ডাক্তারবাবু, আপনি তো শহরের মানুষ, আপনি হয়তো কালো অন্ধকারে ঠিক মতো ঠাহর করতে পারেননি। ভিড়ের মধ্যে কত লোক পড়ে যায়, অত গামছাটার মুখে আটকে গেছিল। কিরে, তাই না পারুল মা? পারুলের চোখ দুটো হঠাৎ বড় বড় হয়ে গেল। তার বাপ রামপদর চোখের দৃষ্টিটা আর মোলায়েম নেই, একটা প্রচ্ছন্ন তীক্ষ্ণ হুমকির ছাপ সেখানে। পারুল ঢোক গিলল। ওর হাত দুটো চাদরটাকে খামচে ধরেছে। বলো মা, কাল কি হয়েছিল? হারিপদ আবার জিজ্ঞেস করলেন। পারুল একবার রামপদর দিকে, তারপর নিমাইয়ের দিকে তাকালো। ওর ঠোঁট দুটো কাঁপছে। একটা দীর্ঘ নীরবতা। তারপর খুব ক্ষীণ ভাঙা গলায় পারুল বলল, কেউ আমাকে মারেনি। আমি ভিড়ের মধ্যে মাথা ঘুরে পড়ে গেছিলাম, আর জ্ঞান ছিল না। কৌশিকের চুইংগাম চিবানো দাঁতগুলো হঠাৎ থেমে গেল। ঈশানীর চোখের তারাগুলো তীক্ষ্ণ হয়ে উঠল। পারুল, তুমি এটা কি বলছো? ঈশানী এগিয়ে এসে পারুলের হাত ধরল। আমি নিজে তোমার চোট দেখেছি, তুমি কার ভয় মিথ্যে বলছো? বলো আমাদের। রামপদ ঈশানীর হাতটা একরকম সরিয়ে দিল। দিদিমণি, আপনি কেন আমার মেয়ের পেছনে পড়েছেন বলুন তো? ও যখন বলছে ও পড়ে গেছে, তখন আপনি ওকে খামোকে কেন জেরা করছেন? এমনিতেই আমাদের সম্মানের 12টা বেজেছে, আর আপনারা চান যে গায়ের লোক ওকে নিয়ে ছিচি করুক। হারিপদ দারোগা একটা দীর্ঘশ্বাস ফেলে খাতাটা বন্ধ করলেন। দেখুন ডাক্তারবাবু, ভিকটিম নিজে যখন বলছে কেউ তাকে আক্রমণ করেনি, তখন তো আর আমি জোর করে কেস ফাইল করতে পারি না। আমি তো আর আকাশ থেকে আসামি আনবো না। দারোগা বাবু, আপনি বুঝতে পারছেন না, ওকে ভয় দেখানো হচ্ছে। কৌশিক প্রায় চিৎকার করে উঠল। আমি ডাক্তার, আমার মেডিকেল রিপোর্ট বলছে ওর ওপর ফিজিক্যাল অ্যাসল্ট হয়েছে। আপনি সেই রিপোর্টের ভিত্তিতে। আপনার রিপোর্ট আদালতে ধোপে টিকবে না ডাক্তারবাবু। যদি ভিকটিম নিজে উল্টো কথা বলে, আর তাছাড়া রামপদ তোর বাবা, সে যখন কেস করতে চাইছে না, তখন আপনার এত মাথা ব্যথা কেন বলুন তো? ঈশানী আর নিজেকে ধরে রাখতে পারল না। মাথা ব্যথা কেন? কারণ আপনার মতো লোকগুলো এই সমাজটার সবচেয়ে বড় কলঙ্ক, নিমাই বাবু। ঈশানী রামপদর ঠিক সামনে গিয়ে দাঁড়ালো। আর আপনি বাবা, কাল রাতে আপনার মেয়ের জীবনের ওপর দিয়ে ঝড় বয়ে গেল, আর আজ সকালে এই ভুয়ো মাতব্বরদের কথায় আর সমাজের ভয়ে নিজের মেয়েকে বিক্রি করে দিলেন। সম্মান, এই আপনার সম্মান? রামপদ রেগে গেল। আপনি মুখ সামলে কথা বলুন দিদিমণি। আমি গরিব হতে পারি, কিন্তু আমার মেয়ের ভালো মন্দ আমি ঠিক বুঝি। আপনারা শহরের লোক, দুদিন বাদেই চলে যাবেন, কিন্তু আমাকে এই সমাজেই থাকতে হবে। মেয়ের গায়ে কলঙ্ক লাগলে ওকে আর কেউ বিয়ে করবে? বিয়ে? ঈশানীর গলাটা এবার অদ্ভুতভাবে কাঁপতে শুরু করলো। ওর চোখের দৃষ্টি যেন এই এমার্জেন্সি ওয়ার্ড ছাড়িয়ে অনেক দূরে তার নিজের কোনো ফেলে আসা অতীতে গিয়ে স্থির হয়েছে। ঈশানীর চোখের সামনে এক মুহূর্তের জন্য ফ্ল্যাশব্যাক ভেসে উঠল। একটা অন্ধকার ঘর, আর ওর ছোট বোন রিয়া। রিয়ার চোখেও ঠিক পারুলের মতোই আতঙ্ক ছিল। সেদিনও তাদের বাবা ঠিক এভাবেই সমাজ আর সম্মানের দোহাই দিয়ে রিয়াকে মুখ বন্ধ রাখতে বাধ্য করেছিল। আর তার ফলশ্রুতি, রিয়া সেই অপমান সইতে না পেরে ফ্যানের সাথে গলায় দড়ি দিয়েছিল। ঈশানী সেদিন কিচ্ছু করতে পারেনি। আজ পারুলকে দেখে ওর মনে হচ্ছে ওর রিয়াই যেন ফিরে এসেছে। ঈশানী একটা ঢোক গিলে বর্তমানে ফিরে এলো। ওর চোখ দুটো এখন রক্তবর্ণ। আপনি ওর বাবা নন রামপদ কাকা, আপনি একটা দালাল। ঈশানী দাঁতে দাঁত চেপে বলল, যে বাবা নিজের মেয়ের সম্মান আর জীবনের চেয়ে সমাজের চোখ রাঙানি আর টাকাকে বড় করে দেখে, সে বাবা হওয়ার যোগ্য নয়। আপনি আজ ওকে বাড়ি নিয়ে গিয়ে হয়তো ভাবছেন ওকে বাঁচালেন, কিন্তু আপনি আসলে ওকে ওর হত্যাকারীদের হাতে তুলে দিলেন।
রামপদ আর কথা বাড়াল না, বরং দ্রুত পারুলকে বেড থেকে তুলল। পারুল একবার শুধু ঈশানীর দিকে তাকাল। সেই দৃষ্টিতে এক অসীম শূন্যতা আর চরম অসহায়তা। হারিপদ দারোগা ফাইল নিয়ে বেরিয়ে গেলেন, পিছন পিছন বাকিরাও। ইমার্জেন্সি ওয়ার্ডে এখন শুধু কৌশিক আর ঈশানী। একটা অশুভ ভারী নীরবতা পুরো ঘরটাকে গ্রাস করেছে। কৌশিক ডাস্টবিনের কাছে গিয়ে একটা জোরে লাথি দিল। Damn it! চোখের সামনে সবটা দেখলাম, অথচ কিচ্ছু করতে পারলাম না। মেয়েটা নিজে মুখ না খুললে আইনত অন্ধ ঈশানী। ঈশানী জানলার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরে রোদ উঠেছে, কিন্তু ওর মনের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। আইন অন্ধ হতে পারে কৌশিক, কিন্তু আমি অন্ধ নই। যে বাবা নিজের মেয়েকে এভাবে বিক্রি করে দেয় আর যে লোকগুলো সমাজের মুখোশ পরে এই কাজগুলো করায়, তাদের আমি ছাড়ব না, কোনো দিন না। পরদিনের পরন্ত বিকেল। ধানখালির মেঠো পথ ধরে হাঁটছে কৌশিক আর ঈশানী। আকাশের পশ্চিম কোণে তখনও একটা কালচে লাল আভা লেগে আছে, কিন্তু গ্রামের এই দিকটায় কেমন যেন একটা অকাল সন্ধ্যার ছায়া। গতকালের সেই উদ্দাম মেলার কোলাহলের লেশ মাত্র নেই। চারপাশটা অদ্ভুত রকমের নিস্তব্ধ। রামপদ শীলের মাটির বাড়ির উঠোনে পা রাখতেই থমকে দাঁড়ালো দুজনে। উঠোনটা খাঁ খাঁ করছে, তুলসী তলায় কোনো প্রদীপ জ্বলছে না। আর সবচেয়ে বড় কথা, দরজায় একটা মস্ত বড় মোর্চে ধরা তালা ঝুলছে। তালা? এর মানে কি? ঈশানীর গলার স্বরে স্পষ্ট বিরক্তি আর সন্দেহ। কৌশিক এদিক ওদিক তাকালো। পারুল তো ট্রমায় ছিল, এই অবস্থায় ওকে নিয়ে গেল কোথায় লোকটা? বাড়িতেই তো থাকার কথা। পাশের বাড়ির বাঁশের বেড়ার ওপাশ থেকে উঁকি মারছিল এক বয়স্ক প্রতিবেশী। কৌশিক এগিয়ে গেল। কাকিমা, রামপদ কাকা কোথায় বলতে পারেন? পারুল কেমন আছে? মহিলা ঘাড় নেড়ে ফিসফিস করে বললেন, কি জানি বাবু, আজ সকাল সকাল তো বাপ বেটিতে ব্যাগপত্র নিয়ে কোথায় যেন বেরিয়ে গেল। যাওয়ার সময় তো আমাদের দিকে ফিরেও তাকালো না। মুখটা তো কালকের পর থেকেই চুন হয়ে গেছে। বেরিয়ে গেল মানে? কোথায় গেল কিছু বলেনি? ঈশানী তীক্ষ্ণ গলায় প্রশ্ন করল। না গো দিদিমণি, তবে রামপদর হাব ভাব সুবিধের ঠেকলো না। হাতে একটা নতুন ঝোলা ব্যাগ ছিল, আর কাল রাতের বেলা ওর ঘরের দিক থেকে খুব চেঁচামেচি শুনছিলাম। মেয়েটা খুব ডুকরে ডুকরে কাঁদছিল। ঈশানী আর কৌশিক একে অপরের দিকে তাকালো। দুজনের চোখেই একই চিন্তার ছায়া। ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে একটা কর্কশ গলা ভেসে এলো। কি চাই আপনাদের? হ্যাঁ, কি চাই আপনাদের আমার বাড়ির দৌড়ে? কালকের অপমানটা কি যথেষ্ট হয়নি নাকি? যা যাবার আমার পিছু পিছু আমার ভিটে অব্দি চলে এসেছেন। দুজনে ঘুরে দাঁড়ালো। রামপদশীল একা। লোকটার চোখ দুটো জবা ফুলের মতো লাল, আর তার শরীর থেকে দেশি মদের উৎকট গন্ধ ভুর ভুর করে বেরিয়ে আসছে। পারুল কোথায় রামপদ কাকা? কৌশিক কোনো ভনিতা না করে সোজা প্রশ্নটা ছুঁড়ে দিল। সে যেখানেই থাক, তাতে তাতে আপনাদের কি? হ্যাঁ, আমার মেয়ে আমি যেখানে খুশি ওকে রাখবো। ওকে ওর পিসির বাড়িতে পাঠিয়ে দিয়েছি। গায়ের লোক যা নয় তাই রটাচ্ছে। এখানে থাকলে আমার মেয়েটা বাঁচবে না। রামপদর গলার স্বরটা কেমন যেন জড়ানো, কিন্তু তার মধ্যে একটা উদ্ধত ভাব। ঈশানী দুপা এগিয়ে গেল। ওর চোখের দৃষ্টিটা রামপদর মুখের উপর স্থির। পিসির বাড়ি নাকি অন্য কোথাও? কত টাকা পেয়েছো? মুখ সামলে কথা বলবেন দিদিমণি। রামপদ চেঁচিয়ে উঠল। কৌশিক পকেট থেকে মানি ব্যাগটা বের করে কয়েকটা 500 টাকার নোট রামপদর চোখের সামনে ধরল। টাকা চাই আপনার? কত টাকা দিয়েছে ওরা? হ্যাঁ, আমি তার ডবল দেব, ডবল ডবল দেব। শুধু সত্যি কথাটা বলুন, পারুল কোথায়? টাকাগুলো দেখে রামপদর চোখের তারা একবার কেঁপে উঠল ঠিকই, কিন্তু পর মুহূর্তে সে থুতু ফেলার মতো করে বলে উঠল,
টাকার গরম দেখাচ্ছে না? আপনারা আপনারা এখনই আমার ভিটে থেকে দূর অন্ত, না হলে কিন্তু গায়ের লোক ডাকতে আমি বাধ্য হব। রামপদ গটগট করে এগিয়ে গিয়ে ঘরের দরজার তালা খুলতে শুরু করলো। কৌশিক টাকাটা পকেটে ঢুকিয়ে ঈশানীর দিকে তাকালো। এখানে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, লোকটা বিক্রি হয়ে গেছে, চলো। রাতের ঘুটঘুটে অন্ধকার, মেলার কোলাহল আজ আর নেই। শুধু মাঠের মাঝখানে পড়ে আছে প্যান্ডেলের কঙ্কালগুলো। ঝিঝি পোকার একটানা ডাক আর মাঝে মাঝে দূরে ডেকে ওঠা শিয়ালের আওয়াজ রাতের নিস্তব্ধতাকে আরো ভারী করে তুলছে। মেলার পেছনের সেই পরিত্যক্ত গুদাম ঘরের পাঁচিলের কাছে এসে দাঁড়ালো দুজনে। খট করে একটা শব্দ হলো। কৌশিকের হাতের ভারী টর্চ লাইটটা জ্বলে উঠেছে। এক চিলতে হলুদ আলো অন্ধকারের বুক চিরে সোজা গিয়ে পড়ল গুদামের পেছনের স্যাঁতস্যাঁতে কাদা মাটির উপর। তুমি শিওর ও এখান দিয়েই পালিয়েছিল? ঈশানী টর্চের আলোর দিকে তাকিয়ে নিচু গলায় জিজ্ঞেস করল। 100%। কৌশিক টর্চটা ঈশানীর হাতে ধরিয়ে দিয়ে মাটিতে হাঁটু গেড়ে বসল। আমি নিজের চোখে দেখেছি লোকটাকে এই পাঁচিল টপকাতে। কাল রাতের বৃষ্টির পর এই দিকের মাটি একেবারে নরম কাদা হয়েছিল। কোনো ভারী চেহারার লোক এখান থেকে লাফ দিলে তার পায়ের ছাপ মাটিতে পড়তে বাধ্য। কৌশিক সাবধানে কাদার ওপর থেকে শুকনো পাতাগুলো সরালো। পেয়েছি, এই দেখো। ঈশানী টর্চের আলোটা আরেকটু নিচু করল। নরম কাদায় একটা বেশ বড় সড়ো ভারী বুট জুতোর ছাপ স্পষ্ট হয়ে আছে। নর্মাল হাওয়াই চটি বা কিডস নয়, এটা ফিতে বাঁধা হেভি ডিউটি ওয়ার্ক বুট। কৌশিক তার কাঁধের ব্যাগ থেকে একটা ছোট্ট প্লাস্টিকের কৌটো আর জলের বোতল বের করলো। লাইট একটু স্থির করে ধরো তো। ঈশানী আলো ধরে রাখলো আর কৌশিক খুব দ্রুত হাতে প্লাস্টার অফ প্যারিসের পাউডারের সাথে জল মেশাতে শুরু করলো। চামচ দিয়ে প্লাস্টার গোলার খসখস শব্দটা রাতের নিস্তব্ধতায় অদ্ভুত শোনাচ্ছে। লোকটার চেহারা যেমন তাগড়াই, পায়ের মাপটাও তেমনই বড়, 9 বা 10 সাইজ হবে। কৌশিক খুব সাবধানে তরল প্লাস্টারটা ওই জুতোর ছাপের উপর ঢেলে দিল। এবার এটা শুকোনোর জন্য অন্তত 10 মিনিট ওয়েট করতে হবে। কিন্তু কৌশিক, শুধু একটা জুতোর ছাপ দিয়ে আমরা কি প্রমাণ করব? আমরা তো লোকটার মুখটাই দেখিনি। ঈশানী একটা গাছের গুঁড়িতে হেলান দিয়ে দাঁড়ালো। মুখ না দেখি দুটো জিনিস তো আমরা জানি ঈশানী। কৌশিক উঠে দাঁড়িয়ে প্যান্টের ধুলো ঝাড়ল। 1, লোকটার কোমরে এক গোছা ভারী চাবির রিং ছিল, আর 2, তার হাঁপানির টান আছে। এই দুটো জিনিস আর এই জুতোর মাপ, এই 3টে পয়েন্ট মেলাতে পারলেই আমরা লোকটার কলার অবধি পৌঁছে যাব। প্লাস্টারটা শুকিয়ে কাঠ হয়ে যাওয়ার পর কৌশিক খুব সাবধানে কাদা থেকে সেটা তুলে আনলো। টর্চের আলোয় দেখা গেল জুতোর তলায় একটা বিশেষ ধরনের খাঁজ কাটা দাগ, যা সাধারণত কারখানার মজুর বা কনস্ট্রাকশনের কাজে ব্যবহার করা বুটে থাকে। পরের কয়েক ঘন্টা ধানখালি গ্রামের অন্ধকার অলিগলিতে চলল এক অন্যরকম তল্লাশি। তুই কাল রাতে কোথায় ছিলিস রে গজা? কৌশিকের এক হাতে ধরা গজার কলার, আর অন্য হাতে সেই প্লাস্টারের ছাঁচটা। গজা গ্রামের বখাটে ছেলে, সাথে মেলার অস্থায়ী কর্মী। আগে বাবু, আমাকে ছাড়ুন। আমি তো মেলার পেছনের মাঠে বসে গাঁজা টানছিলাম বন্ধুদের সাথে। আমি 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 কিছু করিনি। গজা কাঁপতে কাঁপতে উত্তর দিল। তোর জুতোটা খোল। ঈশানীর গলাটা চাবুকের মতো। গজা জুতো খুলল। সাইজ 7, প্লাস্টারের সাথে মিলল না। এই বিনয়, এই তুই এদিকে আয় তো। কৌশিক এবার ধরল মেলা কমিটির সেই ছোকরাকে। ডাক্তারবাবু, আমি তো দারোগা বাবুকে কাল সব বলেই দিয়েছি। আমি তেল আনতে গেছিলাম। বিনয়ের গলায় কান্নার সুর। তোর হাঁপানি আছে বা তোর পরিচিত কারোর? না বাবু, আমার তো ওইসব ব্যারাম নেই। আর গায়ে তো অনেক বুড়ো মানুষেরই হাঁপানি আছে। আর তোর কোমরে চাবির গোছা থাকে? ঈশানী জেরা করল। আমি গরিব মানুষ দিদিমণি, আমার ঘরে তো দরজাটাই ঠিক মতো নেই। আমি চাবি কোথায় পাবো?
কৌশিক ওর পায়ের দিকে তাকালো। বিনয়ের পায়ে হাওয়াই চটি। মাঝরাত অবধি মেলার সাথে যুক্ত অন্তত জনা দশেক লোককে ইন্টারোগেট করলো ওরা, কিন্তু ফলাফল শূন্য। যার হাঁপানি আছে তার জুতো মেলে না, যার জুতো মেলে তার কাছে চাবি নেই। একটা চায়ের দোকানের বেঞ্চে এসে ধপ করে বসলো কৌশিক। এটা তো 10 টাকায় কেনা বাজারের সবচেয়ে সাধারণ একটা বুট ঈশানী। ধানখালির অর্ধেক মজুর আর কনস্ট্রাকশন ওয়ার্কার তো এই জুতোই পরে। ঈশানী একটা দীর্ঘশ্বাস ফেলল। তার মানে আমরা আবার স্কোয়ার ওয়ানে ফিরে এলাম। যে লোকটাকে আমরা খুঁজছি সে মেলার সাধারণ কর্মী নয়, সে যথেষ্ট প্রভাবশালী, আর সে নিজেকে আড়াল করতে খুব ভালোভাবেই জানে। রাত 2:30-টে। ঈশানীর স্টাডি রুমে একটা মাত্র টেবিল ল্যাম্প জ্বলছে। ল্যাম্পের হলদেটে আলোয় ঘরের পরিবেশটা থমথমে। টেবিলের ওপর খোলা পড়ে আছে একটা কালো ডায়েরি। ঈশানীর হাতের ফাউন্টেন পেনটা ডায়েরির পাতার ওপর খসখস শব্দে ছুটে চলেছে। কৌশিক ঘরের এক কোণে ইজি চেয়ারে মাথা এলিয়ে বসে আছে। ওর চোখ দুটো বোজা। ঘর জুড়ে শুধুই ঘড়ির টিকটিক আর ঈশানীর পেনের খসখস আওয়াজ। হঠাৎ কৌশিকের গলা থেকে বেরিয়ে এলো একটা ক্লান্ত, হতাশাগ্রস্ত দীর্ঘশ্বাস। ডেড এন্ড। কৌশিক চোখ না খুলেই বলে চলল, ভিকটিম গায়েব, প্রাইম উইটনেস অর্থাৎ ভিকটিমের বাবা মুখ খুলতে নারাজ, আর আমাদের হাতে ক্লু বলতে শুধু একটা সাধারণ জুতোর ছাপ, একটা হাঁপানির শব্দ আর কয়েকটা চাবি। আইন তো দূর, আমরা নিজেরাও তো নিশ্চিত হতে পারছি না অপরাধী কে। ঈশানী পেনটা থামালো। ও ডায়েরির পাতা থেকে মুখ তুলে তাকালো কৌশিকের দিকে। না কৌশিক, কোথাও একটা সুতো আমরা মিস করছি। ঈশানীর গলাটা খুব শান্ত, কিন্তু তার ভেতর একটা চাপা উত্তেজনা। কি সুতো? কৌশিক চোখ মেলে সোজা হয়ে বসল। কাল রাতে যখন আমরা গুদামে ঢুকি, লোকটা পাঁচিল টপকানোর আগে একবারের জন্যও পিছন ফিরে তাকায়নি। কেন? কারণ সে জানতো যদি তার মুখ দেখা যায় তবে তার এমন কিছু ক্ষতি হবে যা সে মেনে নিতে পারবে না। অর্থাৎ সে এই গ্রামের খুব পরিচিত কেউ। আর ঈশানী একটু থামল। ওর চোখের দৃষ্টিটা টেবিল ল্যাম্পের আলোয় ছুরির ফলার মতো ঝকঝক করছে। আর আজ সকালে রামপদর কাছে যে টাকাটা ছিল সেটা নতুন নোটের বান্ডিল। একজন দিনমজুরের কাছে আচমকা এতগুলো করকরে নতুন নোট কোথা থেকে এলো? কে তাকে এই টাকাটা দিল? ঈশানী ডায়েরিটা বন্ধ করল। কাল সকালে আমাদের আবার শুরু করতে হবে কৌশিক। তবে এবার আমরা মেলায় খুঁজব না, আমরা খুঁজব টাকার উৎস। রামপদর ওই নতুন নোটের বান্ডেলটাই আমাদের লোকটার কলার অবধি পৌঁছে দেবে। ভোরের নরম আলো তখনও ধানখালি গ্রামের মেঠো পথের কুয়াশা পুরোপুরি কাটতে পারেনি। চারপাশটা অদ্ভুত শান্ত। কৌশিকের বাড়ির পুরনো কাঠের দরজায় হঠাৎ পরপর কয়েকবার কড়া নাড়ার শব্দ হলো। কৌশিক সবেমাত্র কফির মাগটা হাতে নিয়ে বসেছিল। সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি সে। বিরক্তি মাখা মুখে গিয়ে দরজাটা খুলতেই দেখল সামনে দাঁড়িয়ে আছে প্রশান্ত, গ্রামের তরুণ স্কুল মাস্টার। পরনে একটা সাধারণ সুতির শার্ট আর প্যান্ট, কাঁধে একটা কাপড়ের ঝোলা। প্রশান্তকে এই তল্লাটের সবাই চেনে। গ্রামের ছেলেমেয়েদের পড়াশোনার ব্যাপারে ওর চেয়ে বেশি উৎসাহ আর কারও নেই। দরকার হলে বিনা পয়সায় এক্সট্রা ক্লাস নেওয়া থেকে শুরু করে ছুটির দিনে বাচ্চাদের ঘুরতে নিয়ে যাওয়া বা নিজের পকেটের টাকায় খাবার কিনে দেওয়া, সবেতেই প্রশান্ত সবার আগে। একটা এনজিওর সাথেও ওর যোগাযোগ আছে বলে শুনেছে কৌশিক। ডাক্তারবাবু, বিরক্ত করলাম নাকি এত সকালে? প্রশান্ত একটু কুণ্ঠিত গলায় জিজ্ঞেস করল। আরে মাস্টার মশাই যে, আসুন আসুন, ভেতরে আসুন। এত সকালে হঠাৎ? কৌশিক একপাশে সরে দাঁড়িয়ে প্রশান্তকে ভেতরে আসার জায়গা করে দিল। আমি গত কয়েকদিন শহরে ছিলাম ডাক্তারবাবু, এনজিওর একটা কাজে। কাল রাতে ফিরেছি। ফিরেই শুনলাম পারুলের সাথে
প্রশান্ত কথা শেষ করতে পারল না। ওর মুখটা যন্ত্রণায় কুঁচকে গেল। খবর তো দেখছি বাতাসের চেয়েও দ্রুত ছড়ায় গ্রামে। কৌশিক কফির মাগটা টেবিলে রেখে একটা চেয়ার টেনে বসল। আমি ওর বাবাকে চিনি ডাক্তারবাবু। এই রামপদ লোকটা বরাবরই লোভী আর সুযোগ সন্ধানী, কিন্তু নিজের মেয়ের সাথে সে এমনটা করবে ভাবতেও ঘেন্না হচ্ছে। আপনি কাল রাতে যা যা করেছেন সবটা শুনেছি আমি। আমার বড্ড অপরাধ বোধ হচ্ছে জানেন। আমি যদি কাল থাকতাম, রামপদকে কিছুতেই মেয়েটার সাথে এই অন্যায়টা করতে দিতাম না। প্রশান্ত মাথা নিচু করে কথাগুলো বলল। ওর গলায় একটা চাপা আক্ষেপ। যা হওয়ার তা তো হয়েই গেছে প্রশান্তবাবু, এখন আক্ষেপ করে তো লাভ নেই। কৌশিক একটা দীর্ঘশ্বাস ফেলল। কিন্তু এভাবে তো ছেড়ে দেওয়া যায় না ডাক্তারবাবু। আপনি তো এইসব তদন্ত খুব ভালো বোঝেন, আপনার তো মাথা খুব সাফ। আমি একটা কথা ভাবছিলাম। প্রশান্ত হঠাৎ মুখ তুলে কৌশিকের দিকে তাকালো। ওর চোখে একটা অদ্ভুত জেদ। কি কথা? আপনি আইনিভাবে একটা ডিটেকটিভ কার্ড করিয়ে নিন না, মানে একটা লাইসেন্স আর কি। তাহলে আমি আপনাকে লিগালি হায়ার করতে পারি। আমার এনজিও থ্রু দিয়ে আমরা পুরো ব্যাপারটা অফিসিয়ালি হ্যান্ডেল করতে পারবো। তখন কিন্তু পুলিশও আপনাকে সাহায্য করতে বাধ্য হবে। আমরা দুজনে মিলে মেয়েটাকে ঠিক বিচার পাইয়ে দেব। প্রশান্ত এক নিঃশ্বাসে কথাগুলো বলে চলল। কৌশিক একটু অবাক হলো। ছেলেটার উৎসাহ প্রশংসনীয়, কিন্তু বাস্তব জগৎটা যে কত কঠিন সেটাও এখনো বোঝেনি হয়তো। মাস্টারমশাই, আপনার আইডিয়ার জন্য ধন্যবাদ, কিন্তু একটা ডিটেকটিভ লাইসেন্স বের করতে গেলে পুলিশ হেডকোয়ার্টার্স, ভেরিফিকেশন, ফাইলের পাহাড় এসব পেরোতে মাসের পর মাস কেটে যাবে। ততদিনে পারুলকে হয়তো ওরা পৃথিবীর মানচিত্র থেকেই মুছে ফেলবে। আমার কাছে এত সময় নেই। তবুও যদি একটা আইনি জোর থাকতো আমাদের। বেশ, আমি ভেবে দেখছি ব্যাপারটা। কৌশিক খুব কৌশলে কথাটা ঘুরিয়ে দিল। এই মুহূর্তে প্রশান্তর মতো একজন সাধারণ আবেগপ্রবণ মানুষকে এই অন্ধকারের খেলায় জড়াতে চায় না সে। ঠিক আছে ডাক্তারবাবু, আমি খোঁজ নিতে আসবো আবার। আর তদন্তের কোনো কাজে যদি আমাকে দরকার হয় তো অবশ্যই বলবেন, কেমন? অন্তত নিজের বিবেকের কাছে তো পরিষ্কার থাকতে পারবো। প্রশান্ত একটা দীর্ঘশ্বাস ফেলে দরজা দিয়ে বেরিয়ে গেল। দুপুরের দিকটা একটু বেশি গুমট। কৌশিকের ল্যাবের ভেতরের পরিবেশটা আরও থমথমে। জানলার পর্দাগুলো টানা, টেবিলের উপর ছড়ানো অজস্র কাগজপত্র, একটা আধ খাওয়া চুইংগাম, আর কাল রাতের সেই বুট জুতোর প্লাস্টারের ছাঁচটা। ঈশানী দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, ওর হাতে একটা ডায়েরি। গণেশ মণ্ডলের খবর কি কৌশিক? ঈশানী নীরবতা ভেঙে প্রশ্ন করল। গণেশ ক্লিন চিট। কৌশিক ইজি চেয়ারটায় হেলান দিয়ে চোখ বুঝল। ক্লিন চিট মানে? লোকটা তো মেয়েদের দিকে নজর দেওয়ার বদনাম আছে। বদনাম আছে ঠিকই, কিন্তু কাল মেলার ওই লোডশেডিং এর 15 মিনিট গণেশ অন্য কাজে ব্যস্ত ছিল। ও চুরি করছিল। চুরি? ঈশানী অবাক হয়ে গেল। হ্যাঁ, ও তখন মেলার পেছনের রাস্তা দিয়ে পাশের গায়ে দেশি মদের পেটি পাচার করছিল। ওর ওই অ্যালিবাই হারিপদ দারোগা ভেরিফাই করেছে। কাল রাতে ওর সাথে আরো দুজন ছিল। গণেশ ছিঁচকে চোর হতে পারে, কিন্তু সে ধর্ষক নয়। আমাদের টার্গেট ও নয়। ঈশানী ডায়েরিটা বন্ধ করে টেবিলের উপর রাখল। তাহলে সেই টাকার বান্ডিলটার কোনো হদিশ পেলে? রামপদ টাকাটা পেল কোথা থেকে? কৌশিক চোখ খুলল। ওর চোখের মণি দুটো এখন অস্বাভাবিক স্থির। পেয়েছি। আমার পুরনো কয়েকটা সোর্স কাল রাত থেকেই কাজে লাগিয়েছিলাম। আজ সকালে খবর এলো, গতকাল বিকেলে রামপদ শীলকে একটা কালো রঙের মাহিন্দ্রা বোলেরো গাড়িতে উঠতে দেখা গেছে। গাড়িটা মেইন রাস্তা দিয়ে না গিয়ে পূব দিকের মাঠ পেরিয়ে বকুলতলার চরের দিকে গেছে। বকুলতলার চর? ওখানে তো কেউ থাকে না, শুধু একটা পুরনো জুট মিলের পরিত্যক্ত গুদাম আছে। তা ঠিক ধরেছ। আর আমার সোর্স কনফার্ম করেছে কাল রাতেই নাকি ওই গুদামে একটা মেয়েকে আনা হয়েছে। রামপদ তার মেয়েকে পিসির বাড়ি নয়, ওই গুদামেই লুকিয়ে রেখেছে।
আমি আর দেরি করতে পারবো না, চলো হারিপদ দারোগাকে নিয়ে সোজা ওখানে রেড করি। পারুলকে উদ্ধার করলেই তো মুখ খুলবে, তখন তো। পারুল মুখ খুলবে না কৌশিক। ঈশানী সোজা হয়ে দাঁড়ালো, ওর চোখের তারায় একটা অদ্ভুত উত্তেজনা। ওর গলাটা হঠাৎ করেই অসম্ভব শান্ত অথচ বরফ শীতল শোনালো। কেন খুলবে না? আমরা তোকে বাঁচাবো। কৌশিক উঠে দাঁড়িয়ে জানলার পর্দাটা একটু সরিয়ে বাইরের কড়া রোদের দিকে তাকালো। ওর চোয়াল শক্ত হয়ে উঠেছে। সুজয় দাসের কেসটার কথা মনে আছে তোমার? ঈশানীর কথায় ও একটু চমকে উঠল। এখনো ঈশানী সবটা না হলেও কিছুটা জানে। সুজয় দাসের নামটা কৌশিকের অতীত জীবনের একটা দগদগে ঘা। ওই ঘটনার পর কৌশিকের ভেতরের মানুষটা অনেকটা বদলে গিয়েছিল। ওই পুরনো কথা এখন কেন তুলছ? ওটা তো অনেক আগের কথা। লাভ আছে কৌশিক, লাভ আছে। সুজয়ের কেসে কি হয়েছিল মনে করে দেখো। ভিকটিমরা মরে গেছিল বলে অন্তত তাদের হয়ে লড়াই করার একটা আইনি রাস্তা ছিল। ডেড বডি তো আর মিথ্যা কথা বলতে পারে না বা টাকা খেয়ে বয়ান বদলাতে পারে না। ময়না তদন্তের রিপোর্ট আদালতে সত্যিটা প্রমাণ করতে পেরেছিল। ঈশানী জানলা থেকে ঘুরে কৌশিকের দিকে তাকালো। ওর চোখ দুটো এখন আর সাধারণ মানুষের মতো দেখাচ্ছে না, সেখানে জ্বলছে এক আদিম ভয়ঙ্কর আগুন। কিন্তু এখানে ভিকটিম বেঁচে আছে, আর তার নিজের জন্মদাতা বাবা, তার সমাজ তাকে টাকার কাছে বিক্রি করে দিয়ে জ্যান্ত কবর দিয়ে দিল। পারুল যদি আজ ফিরেও আসে, কাল ওর বাবা আবার ওকে বিক্রি করে দেবে সমাজের ভয়। যে সিস্টেম একটা জ্যান্ত মেয়েকে টাকার কাছে বিক্রি হয়ে যেতে বাধ্য করে, সেই সিস্টেমের কাছে তুমি কি বিচার চাইবে কৌশিক? কিন্তু আমরা তো আইনের বাইরে যেতে পারি না, আমরা পুলিশকে জানাতে বাধ্য। আইন? যে আইন একটা ধর্ষককে টাকার বিনিময়ে ভদ্রলোক সাজিয়ে রাস্তায় ঘোরায় আর একটা নিরপরাধ মেয়েকে গুদামে লুকিয়ে রাখে, সেই অন্ধ আইন আমি মানি না। কাল রাতে আমি ভাবছিলাম অপরাধী কে, আজ বুঝতে পারছি। অপরাধী শুধু ওই লোকটা নয়, অপরাধী রামপদ, অপরাধী নিমাই দত্ত, অপরাধী এই পুরো সমাজটা। এরা প্রত্যেকে পারুলকে তিলে তিলে মারছে। এদের বিচার ওই কোর্ট ঘরে জজ সাহেব করতে পারবেন না। ঈশানী হাঁপাতে লাগলো। মেয়েটার এই রূপটা ওর অচেনা নয়, কিন্তু প্রতিবারই এটা কৌশিককে ভেতর থেকে কাঁপিয়ে দেয়। কৌশিক প্লাস্টারের ছাঁচটা সজোরে ছুঁড়ে মারল দেওয়ালের দিকে। ছাঁচটা টুকরো টুকরো হয়ে মেঝেতে ছড়িয়ে পড়ল। বিকেলের মরা আলো তখন ল্যাবের জানলা দিয়ে ভেতরে উঁকি মারছে। গুমোট হাওয়াটা যেন কোনো এক ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। টেবিলের ওপর ছড়িয়ে থাকা কাগজপত্রগুলো গোছাচ্ছিল ঈশানী। ঠিক তখনই দরজায় আবার সেই পরিচিত কড়া নাড়ার শব্দ। ভেতরে আসুন, কৌশিক গলা চড়িয়ে বলল। দরজা ঠেলে ভেতরে ঢুকল প্রশান্ত। ওর কাঁধের ঝোলাটা আজ নেই, চোখে মুখে একটা চাপা উৎকণ্ঠা। ডাক্তারবাবু, কিছু খবর পেলেন? পারুল মেয়েটা আছে কোথায়? পুলিশকে কিছু জানালেন? কৌশিক আর ঈশানী একবার একে অপরের দিকে তাকালো। হারিপদ দারোগাকে এবার আর এর মধ্যে জড়ানোর কোনো প্রশ্নই ওঠে না। পুলিশকে কিছু জানায়নি প্রশান্তবাবু। কৌশিক টেবিলের উপর ঝুঁকে পড়ে নিচু গলায় বলল, আর পারুল কোথায় আছে তার খোঁজ। কৌশিকের কথা শেষ হওয়ার আগেই ল্যাবের পরিবেশটা নিমেষে যেন নরকে পরিণত হল। প্রচণ্ড শব্দে জানলার কাঁচটা ভেঙে চুরমার হয়ে গেল। একটা আধরা ইট সোজা এসে পড়ল টেবিলের উপর। ঈশানী চমকে দুপা পিছিয়ে যাওয়ার আগেই সদর দরজাটা একটা সজোরে লাথিতে ভেঙে ভেতরে ছিটকে পড়ল। হাতে রড, লাঠি আর সাইকেলের চেন নিয়ে হুড়মুড় করে ল্যাবের ভেতর ঢুকে পড়ল প্রায় ৮-১০ জন তাগরাই গুন্ডা। তাদের মুখে কালো কাপড় বাঁধা। ঈশানী সরো! কৌশিক চিৎকার করে উঠেই টেবিলটা উল্টে দিল গুন্ডাদের দিকে। প্রথম লোকটা রড তুলে ঈশানীর দিকে তেড়ে আসতেই কৌশিক শূন্যে লাফিয়ে উঠে একটা নিখুঁত রাউন্ড হাউস কিক কষালো লোকটার চুল। লোকটা ছিটকে পড়ল পেছনের আলমারির উপর, কিন্তু বাকিরা ততক্ষণে ঘিরে ধরেছে ওদের। চালাদের একটাও যেন জ্যান্ত না ফেরে। পেছন থেকে একজন কর্কশ গলায় চেঁচিয়ে উঠল। কৌশিক ঈশানীকে গার্ড করতে গিয়ে
এক মুহূর্তের জন্য অন্যমনস্ক হয়ে পড়েছিল। একটা সাইকেলের চেন সোজা ধেয়ে আসছিল ওর মাথার দিকে। ডাক্তারবাবু সাবধান! প্রশান্ত হঠাৎ করেই নিজের জীবনের পরোয়া না করে কৌশিকের সামনে এসে দাঁড়ালো। চেনের ভারী বাড়িটা কৌশিকের মাথায় না লেগে সজোরে আছড়ে পড়ল প্রশান্তর বাঁ কাঁধে। যন্ত্রণায় একটা আর্তনাদ করে মেঝেতে লুটিয়ে পড়ল তরুণ স্কুল মাস্টার। প্রশান্তবাবু! কৌশিকের ভেতরের ঘুমিয়ে থাকা দানবটা যেন এবার পুরোপুরি জেগে উঠল। পায়ের কাছে পড়ে থাকা একটা ভাঙা চেয়ারের পায়া তুলে নিয়ে পাগলের মতো চালাতে শুরু করলো কৌশিক। ওর চোখের দৃষ্টি এখন কোনো মানুষের নয়, এক আদিম শিকারীর। ঈশানীও পিছিয়ে নেই। টেবিলের ওপর থেকে ভারী পেপার ওয়েটটা ছুঁড়ে মারল একজনের ঠিক কপাল লক্ষ্য করে। ফিনকি দিয়ে রক্ত ছুটে লোকটা মাটিতে পড়ে গেল। কৌশিকের হাতের মারের তীব্রতা আর ঈশানের ক্ষিপ্রতা দেখে গুন্ডাদের দলটা ঘাবড়ে গেল। মাত্র কয়েক মিনিটের এই খণ্ডযুদ্ধে ৩-৪ জন মাটিতে পড়ে কোঁকাচ্ছে। বাহিরে অবস্থা বেগতিক দেখে ভাঙা দরজা দিয়ে হুড়মুড় করে পালাতে শুরু করল। কৌশিক, ওই লোকটাকে ধরো! ঈশানী চিৎকার করে উঠল। যে লোকটা পালাতে গিয়ে দরজার চৌকাঠে হোঁচট খেয়ে পড়েছিল, ঈশানী এক লাফে তার পিঠের ওপর চেপে বসল। লোকটার ডান হাতটা মুচড়ে পিঠের ওপর চেপে ধরে ঈশানী দাঁতে দাঁত চেপে বলল, কে পাঠিয়েছে তোদের? বল! ছেড়ে দিন দিদিমণি, হাত ভেঙে যাবে। লোকটা যন্ত্রণায় কোঁকিয়ে উঠল। কৌশিক প্রশান্তকে ধরাধরি করে ইজি চেয়ারটায় বসিয়ে লোকটার সামনে এসে দাঁড়াল। ওর হাতের ভাঙা পায়াটা থেকে তখনও এক ফোঁটা রক্ত মাটিতে গড়িয়ে পড়ছে। একবার জিজ্ঞেস করেছে ও, দ্বিতীয়বার কিন্তু আমি করব না, সোজা হাতটা ভেঙে দেব। কে পাঠিয়েছে? কৌশিকের গলাটা অসম্ভব শান্ত, কিন্তু তার ভেতরের হিমেল স্রোতটা লোকটার শির দ্বারা দিয়ে নামল। বিনাদা পাঠিয়েছে আমাদের, বলেছে আপনারা নাকি মেলা নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করছেন, তাই আপনাদের ঠান্ডা করতে। লোকটা ভয়ে কাঁপতে কাঁপতে এক নিঃশ্বাসে কথাগুলো বলে দিল। কৌশিকের কপালটা কুঁচকে গেল। বিনয়, মেলার ওই ছিঁচকে তেলচোর ছোকরা, সে হঠাৎ 10 জন গুন্ডা ভাড়া করে ওদের মারতে পাঠাবে কেন? ওকে ছেড়ে দাও ঈশানী, কৌশিক গম্ভীর গলায় বলল। ঈশানী হাত ছাড়তেই লোকটা কোনো মতে উঠে খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড় লাগাল। বিনয় হঠাৎ আমাদের উপর হামলা কেন করাবে কৌশিক? ও তো কাল পুলিশের কাছে কেঁদে কেটে ভাসিয়ে দিচ্ছিল। ঈশানী ধুলো ঝেড়ে উঠে দাঁড়ালো। কৌশিক ইজি চেয়ারের দিকে এগিয়ে গেল। প্রশান্ত নিজের ডান হাত দিয়ে বাঁ কাঁধটা চেপে ধরে হাঁপাচ্ছে, মুখটা যন্ত্রণায় বিকৃত। প্রশান্তবাবু, বেশি চোট লেগেছে? না ডাক্তারবাবু, আমি ঠিক আছি। হাড় ভাঙেনি, তবে পেশিতে বেশ জোরে টান লেগেছে মনে হলো। প্রশান্ত কোনো মতে হাসার চেষ্টা করল। কিন্তু এরা কারা ছিল? আপনি বলছিলেন না পারুলের বিষয়ে? তেমন কোনো বিষয় নয়, ওসব নিয়ে আপনাকে এখন ভাবতে হবে না। আপনি স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে আগে ফার্স্ট এইড নিন, আমরা ব্যাপারটা দেখছি। কৌশিক কথাগুলো বলে আর দাঁড়ালো না। প্রশান্তকে আর কোনো খবর দেওয়া এই মুহূর্তে ওর জীবনের জন্য নিরাপদ নয়। প্রশান্তকে বিদায় করে কৌশিক ওর চেম্বারের ভেতরের দিকে গেল। ঈশানী দেখল কৌশিক ওর ডাক্তারির কালো চামড়ার কিট ব্যাগটা খুলেছে, কিন্তু আজ ওর গোছানোর ধরনটা অন্যরকম। স্টেথোস্কোপ বা ব্লাড প্রেশার মেশিনের বদলে ব্যাগের ভেতর সে সাবধানে রাখছে চকচকে 2টো সার্জিক্যাল ব্লেড, কয়েকটা ধারালো স্ক্যালপেল আর 3-4টে ভারী অ্যানেস্থেশিয়ার অ্যাম্পিউল। কৌশিক, এগুলো দিয়ে কি করবে? ঈশানী দরজার কাছে দাঁড়িয়ে অবাক হয়ে প্রশ্ন করল। ট্রিটমেন্ট ঈশানী, ট্রিটমেন্ট। কৌশিক ব্লেডের ধারালো দিকটায় একবার বুড়ো আঙুল ভুলিয়ে নিল। এতদিন আমি মানুষকে বাঁচাতে সার্জিক্যাল ব্লেড ধরেছি। যে লোকটার হাঁপানির টান আছে তাকে একটু স্পেশাল অ্যানাস্থেশিয়া তো দিতেই হয়। রাত 11টা। বকুলতলার চরের এই দিকটায় কোনো জনবসতি নেই।
একপাশে একটা মরা নদী, আর অন্য পাশে মাইলের পর মাইল ফাঁকা মাঠ। তারই ঠিক মাঝখানে একটা দৈত্যের মতো দাঁড়িয়ে আছে পুরনো জুট মিলের সেই পরিত্যক্ত গুদাম ঘরটা। চারদিক ঘুটঘুটে অন্ধকার, শুধু গুদামের ভেতরের একটা ঘুলঘুলি দিয়ে এক চিলতে হলদেটে আলোর রেখা বাইরে এসে পড়েছে। বাইরের নিস্তব্ধতা ভেঙে শুধু মাঝে মাঝে শোনা যাচ্ছে নদীর ওপারের শেয়ালের ডাক আর গুদামের ভেতর থেকে ভেসে আসা একটা অদ্ভুত কর্কশ কাশির আওয়াজ। গুদামের বিশাল লোহার দরজার ঠিক বাইরে ঘন অন্ধকারের ভেতর মিশে দাঁড়িয়ে আছে দুটো অবয়ব। লোহার দরজায় বাইরে থেকে ছিটকিনি তোলা নেই। ঈশানী ফিস ফিস করে বলল, তার মানে ভেতরে কেউ পাহারায় আছে। কৌশিক ওর কালো চামড়ার ব্যাগটা কাঁধে ঠিকমতো ঝুলিয়ে নিল। ওর ডান হাতটা প্যান্টের পকেটে রাখা সার্জিক্যাল ব্লেডটার হাতল ছুঁয়ে আছে। আরে রেডি ঈশানী? অলওয়েজ। কৌশিক দরজার হাতলটা শক্ত করে ধরল। একটা গভীর শ্বাস নিয়ে ও নিজের শরীরের সমস্ত পেশি টান টান করল। তারপর এগিয়ে এসে ঈশানীর খুব কাছে দাঁড়ালো। ওর গলার স্বরটা এখন একটা হিমশীতল ফিসফিসানিতে পরিণত হয়েছে। তুমিই ঠিক। দানবকে মারতে গেলে মাঝে মাঝে নিজেকেও দানব হতে হয় ঈশানী। এক টানে দরজাটা ফাঁক করলো কৌশিক। কবজায় সামান্য একটা ক্যাঁচ শব্দ হলো, কিন্তু বাইরের শেয়ালের ডাকের কাছে সেটা কিছুই নয়। গুদামের ভেতরটা একটা বিশাল অন্ধকার গুহার মতো। পুরনো পাট পচার গন্ধ, ইঁদুরের বিষ্ঠা আর বদ্ধ হাওয়ার একটা দমবন্ধ করা দুর্গন্ধ নাকে এসে ধাক্কা মারল। ভেতরের একটা ভাঙা থামের গায়ে টিমটিম করে জ্বলছে একটা হলুদ রঙের বাল্ব, আর সেই বাল্বের ঠিক নিচেই দুটো লোক একটা উল্টে রাখা কাঠের ক্রেটের ওপর বসে তাস খেলছে। তাদের পায়ের কাছে রাখা দুটো লম্বাটে দেশি পাইপ গান আর কয়েকটা মদের বোতল। লোক দুটোর চেহারা রীতিমতো ভয়ঙ্কর। কৌশিক এক পা এগোতে যাচ্ছিল, কিন্তু ঈশানী ওর হাতটা চেপে ধরল। এদের আমি দেখছি, তুমি শুধু ব্যাকআপে থাকো। ঈশানীর গলার স্বরটা বরফের মতো ঠান্ডা। ঈশানী অন্ধকারে মিশে গিয়ে বিড়ালের মতো নিঃশব্দে এগোতে শুরু করলো। প্রথম লোকটা তাসের পাতা থেকে চোখ তুলে দেশলাই জ্বালাতে যাবে, ঠিক সেই ভগ্নাংশে ঈশানী অন্ধকার থেকে ছিটকে বেরিয়ে এলো। বিদ্যুতের গতিতে ওর বাঁ পাটা উঠে এলো লোকটার রগ লক্ষ্য করে। সশব্দে একটা হাড় ভাঙার ক্র্যাক আওয়াজ হলো। দেশলাইয়ের কাঠিটা জ্বলার আগেই লোকটা জ্ঞান হারিয়ে পেছনের ইটের স্তূপে আছড়ে পড়ল। দ্বিতীয় লোকটা চমকে উঠে পাইপ গানের দিকে হাত বাড়িয়েছে মাত্র। ঈশানী শূন্যে একটা পাক খেয়ে নিজের ডান হাতের কনুই দিয়ে প্রচণ্ড জোরে আঘাত করল লোকটার কলার বনে। একটা যন্ত্রণা কাতর গোঙানি বেরোনোর আগেই ঈশানী লোকটার হাতটা মুচড়ে ধরে ঘাড়ের স্নায়ু কেন্দ্রে একটা নিখুঁত জুডো চপ বসালো। মাত্র 15 সেকেন্ড। দুটো তাগড়াই গুন্ডা মাটিতে নিস্তেজ হয়ে পড়ে আছে। ক্লিয়ার। ঈশানী নিচু গলায় বলল। কৌশিক ওর ব্যাগটা কাঁধে নিয়ে দ্রুত ভেতরে ঢুকল। গুদামের একদম শেষ প্রান্তের জমাট অন্ধকার কোণটায় একটা ভাঙা লোহার চেয়ার, আর সেই চেয়ারের সাথে মোটা নাইলনের দড়ি দিয়ে আষ্টে পৃষ্ঠে বাঁধা রয়েছে পারুল। ওর মুখে একটা নোংরা ন্যাকড়া গোজা, চোখ দুটো আতঙ্কে ঠিকরে বেরিয়ে আসছে, গাল বেয়ে শুকিয়ে যাওয়া কান্নার দাগ। পারুল! ঈশানী ছুটে গিয়ে ওর মুখের ন্যাকড়াটা এক টানে খুলে দিল। পকেট থেকে একটা ছোট্ট সুইচ ব্লেড বের করে ওর হাতের দড়িগুলো কাটতে শুরু করল। ভয় নেই বোন, আমরা এসে গেছি, কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। কৌশিক পারুলের মাথায় হাত রাখল। পারুল শুধু ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁপছিল। ঠিক সেই মুহূর্তে গুদামের ওই জমাট অন্ধকার ফুঁড়ে একটা গলা ভেসে এলো। এসেছেন তো ভালো কথা, কিন্তু এখান থেকে আর ফেরা হবে না আপনাদের। আওয়াজটা শুনে কৌশিকের শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। ও দ্রুত ঘুরে দাঁড়ালো। ওর হাতের ভারী টর্চটা বিদ্যুৎ বেগে ঘুরে গিয়ে ফোকাস ফেললো আওয়াজটার দিকে। আলোর বৃত্তে যে মুখটা ফুটে উঠল সেটা দেখে কৌশিক আর ঈশানী দুজনেই এক মুহূর্তের জন্য জমে গেল। ধবধবে সাদা গিলটি করা পাঞ্জাবি, গলায় সেই মোটা সোনার চেন,
আর ঠোঁটের কোণে একটা উদ্ধত কুটিল হাসি। নিমাই দত্ত। নিমাই বাবু, আপনি? কৌশিকের চোখের দৃষ্টিটা এবার আর শুধু অবাক নয়, রীতিমতো তীক্ষ্ণ ছুরির মতো। তাহলে আপনি সেই জানোয়ার, আপনি পারুলের এই অবস্থার জন্য দায়ী? নিমাই দত্ত হো হো করে হেসে উঠল। সেই হাসিটাই ফাঁকা গুদামের দেওয়ালে দেওয়ালে ধাক্কা খেয়ে একটা বিকৃত রূপ নিল। জানোয়ার? ডাক্তারবাবু, আপনি আমাকে বড্ড আন্ডার এস্টিমেট করছেন। ওই ছিচকে নোংরা কাজ নিমাই দত্ত করে না। মানে আপনি পারুলকে রেপ করেননি বলতে চান? রেপ? ছি ছি ছি। নিমাই দত্ত পকেট থেকে একটা দামি সিগারেট বের করে ধরালো। লাইটারের আলোয় ওর মুখের ছায়াটা আরো ভয়ঙ্কর দেখালো। ওসব রাস্তার কুকুরদের কাজ। আমি হলাম আদ্যপান্ত একজন ব্যবসায়ী, ধানখালি গ্রামের একটা সম্মানীয় লোক। আমার কারবার আরো অনেক বড়। কিসের কারবার? কি বলতে চাইছেন? কৌশিক এক পায়ে এগিয়ে গেল। ওর ডান হাতটা পকেটে রাখা সার্জিক্যাল ব্লেডটার হাতল ছুঁয়ে আছে। মানুষের মাংসের কারবার, ডাক্তারবাবু। নিমাই এক গাল ধোঁয়া ছেড়ে অত্যন্ত ক্যাজুয়াল ভঙ্গিতে বলল, এই ধানখালি থেকে আর আশেপাশের গ্রামগুলো থেকে প্রতি বছর কত মেয়ে উধাও হয়ে যায় জানেন? কেউ ভাবে প্রেমিকার সাথে পালিয়েছে, আবার কেউ ভাবে এই গঙ্গার জলে ডুবে মরেছে। আসলে তারা যায় শহরে, তারপর সেখান থেকে সোজা বিদেশে, বড় বড় ডান্স বারে বা আরো অন্ধকার গলিতে। এই পারুল মেয়েটাও সেই চালানেরই একটা ছোট্ট মাল। আর রামপদ, সে জেনে বুঝে নিজের মেয়েকে আপনার হাতে তুলে দিল? ঈশানীর গলাটা রাগে কাঁপছে। আরে রামপদ তো একটা সামান্য শুয়োর। ওর মতো লোভী আর ভীতু লোক আমি দুটো দেখিনি। নিমাই দত্ত তাচ্ছিল্যের সুরে বলল, ওকে শুধু একটু ভয় দেখাতে হয়েছে। বলেছি, মেয়ের নামে যা রটেছে তাতে গায়ে তো আর টিকতে পারবি না। তার চেয়ে মেয়েটাকে আমার হাতে দে, শহরে একটা কাজ জুটিয়ে দেব, আর তোকে 1 লাখ টাকা দেব। ব্যাস। ওই কর করে নতুন নোটগুলো দেখেই রামপদর বোধ বুদ্ধি উবে গেল। নিজের হাতে মেয়েকে এই গুদামে রেখে গেছে ও। ওর মতো পাপেরা যতদিন এই সমাজে আছে, আমার ব্যবসা ততদিন রমরমিয়ে চলবে যাকে বলে। কিন্তু আপনি ওকে এখানে আটকে রাখলেন কেন? শহরের চালান তো গতকাল রাতেই করে দিতে পারতেন। কৌশিক ওর ব্লেডটা মুঠোয় চেপে ধরল। নিমাইয়ের হাসিটা একটু ম্লান হলো, চোখে একটা বিরক্তির ছাপ। আপনাদের জন্য, আপনাদের ওই ওভার স্মার্ট গিরির জন্য। ওই কাল রাতের ঘটনার পর আপনারা যেভাবে মেলায় নাক গলাতে শুরু করলেন, আমার প্ল্যানটাই ভেস্তে গেল। বর্ডার পার করার জন্য আমার লোক রেডি ছিল, কিন্তু আপনাদের ওই টিকটিকি গিরির চোটে আমি পারুলকে সরাতেই পারলাম না। ভাবলাম আজ রাতটা যাক, তারপর ঠান্ডা মাথায় মেয়েটাকে পার করব। কিন্তু আপনারা তো দেখছি বড্ড ঘাড় তেরা। আপনার এই প্ল্যান কোনো দিনও সত্যি হবে না নিমাইবাবু। কৌশিক ধীরে ধীরে ওর পকেট থেকে সার্জিক্যাল ব্লেডটা বের করল। ব্লেডের ধারালো অংশটা গুদামের আলোয় ঝকঝক করে উঠল। আজ এই গুদামের অন্ধকারেই আমি আপনার শরীর থেকে এই সমাজের সমস্ত নোংরা রক্ত বের করে নেব। নিমাই দত্ত ব্লেডটা দেখে একটুও ঘাবড়ালো না, বরং ওর হাসিটা আরো চওড়া হলো। ডাক্তারবাবু, আপনি বড্ড ইমোশনাল। আপনি কি ভাবছেন নিমাই দত্ত একা? আমার একটা ফোনে বা ইশারায়। নিমাই দত্ত কথাটা শেষ করতে পারল না। একটা আওয়াজ, আর তার ঠিক পর মুহূর্তেই গুদামের সেই একমাত্র টিমটিমে বাল্বটা দপ করে নিভে গেল। চারপাশটা ঘুটঘুটে জমাট অন্ধকারের চাদরে ঢেকে গেল নিমেষে। এমন অন্ধকার নিজের চোখের পাতা ফেললেও টের পাওয়া যায় না। ঈশানী, পারুলকে কভার করো! কৌশিক চিৎকার করে উঠল। ঠিক তখনই ওই দমবন্ধ করা অন্ধকারের বুক চিরে একটা অদ্ভুত খড়খড়ে কাশির আওয়াজ ভেসে
কৌশিকের রক্ত জল হয়ে গেল। এই আওয়াজটা, সে এই গুদামের ভেতরেই ছিল। হঠাৎ অন্ধকারের মধ্যে একটা তুমুল ধস্তাধস্তির আওয়াজ শুরু হলো। নিমাই দত্তর একটা চাপা দম বন্ধ করা গোঙানি শোনা গেল। কে রে? ছাড়! তারপর কিছু একটা ভারী জিনিস মাটিতে আছড়ে পড়ার শব্দ। বাতাসে হঠাৎ করেই ভেসে এলো একটা অদ্ভুত চেনা কড়া মিষ্টি গন্ধ, ক্লোরোফল। ঈশানী, আলো জ্বালো, পারুলকে ধরো। কৌশিক পাগলের মতো লম্বা গুদাম ঘরটায় অন্ধকারে হাত রাতে লাগলো। কয়েক সেকেন্ডের রুদ্ধশ্বাস লড়াই। ঘুটঘুটে অন্ধকারে কে কাকে মারছে, কে কোথায় আছে, কিছুই বোঝার উপায় নেই। কৌশিক, পারুল এখানে নেই। ঈশানীর গলাটা কেঁপে উঠল। টর্চটা ঈশানীর পায়ে লাগলো। দ্রুত কুড়িয়ে নিয়ে ওটা অন করলো। আলোর তীব্র ছটা পড়তেই কৌশিক আর ঈশানী দুজনেই পাথরের মতো জমে গেল। নিমাই দত্ত মাটিতে পড়ে আছে। তার সেই ধবধবে সাদা গিলটি করা পাঞ্জাবিটা লাল রক্তে ভেসে যাচ্ছে। গলার নলিটা বাঁ দিক থেকে ডান দিক অবধি নিখুঁতভাবে চেরা। টাটকা রক্ত গলগল করে বেরিয়ে ভিজিয়ে দিচ্ছে গুদামের ধুলো মাখা মেঝে। লোকটার চোখ দুটো বড় বড় হয়ে খোলা, তাতে জমে আছে চরম বিস্ময় আর বিভীষিকা। আর পারুল, যে লোহার চেয়ারটায় পারুল বাঁধা ছিল, সেটা খালি পড়ে আছে মাটিতে। কাটা দড়িগুলো চারিদিকে ছড়িয়ে, পারুল নেই। কৌশিক ওর হাতের সার্জিক্যাল বেডটার দিকে তাকালো, আর তারপর নিমাইয়ের কাটা গলার দিকে। যে নিখুঁত টানে নিমাইয়ের গলাটা কাটা হয়েছে, সেটা কোনো সাধারণ গুন্ডার কাজ নয়, এটা কোনো পেশাদারের কাজ। বাতাসে তখনও ভাসছে সেই গা গোলানো ক্লোরোফর্মের গন্ধ। গুদামের পেছনের ভাঙা কাঠের দরজাটা হাট করে খোলা। বাইরের জমাট অন্ধকারের দিকে টর্চের আলোটা ফেলতেই ঈশানীর হাতটা খপ করে চেপে ধরল কৌশিক। নিচে দেখো। স্যাঁতস্যাঁতে কাদামাটির উপর স্পষ্ট একটা ভারী বুট জুতোর ছাপ। ঠিক সেই ছাপ যার প্লাস্টার কাস্ট ওরা মেলার মাঠে তুলেছিল। লোকটা নিমাই দত্তকে খুন করে পারুলকে নিয়ে এই পথেই পালিয়েছে। শিগগির চলো, বেশি দূর যেতে পারেনি। পারুল অজ্ঞান, একটা জলজ্যান্ত মানুষের ভার নিয়ে কাদায় দৌড়ানো সোজা নয়। কৌশিক টর্চটা নিভিয়ে দিল। অন্ধকারের সাথে চোখ সইয়ে নিয়ে ওরা নিঃশব্দে এগোতে শুরু করলো জলার ধারের জঙ্গলটার দিকে। মিনিট পাঁচেক হাঁটার পর জঙ্গলের একটা ফাঁকা জায়গায় আসতেই চাঁদের আলোয় একটা ছায়ামূর্তি চোখে পড়ল। লোকটা বস্তার মতো কিছু একটা কাঁধে নিয়ে হাঁপাচ্ছে। আবার সেই হাঁপানির আওয়াজ। কৌশিক আর এক মুহূর্ত দেরি করল না। ক্ষিপ্র গতিতে ছুটে গিয়ে লোকটার কলারটা পেছন থেকে চেপে ধরে সজোরে একটা লাথি কষালো ওর হাঁটুর পেছনের খাঁচে। ভারসাম্য হারিয়ে কাঁধের পারুলকে নিয়েই হুমড়ি খেয়ে কাদায় পড়ল লোকটা। ঈশানী বিদ্যুৎ বেগে টর্চটা জেলে সোজা ফোকাস করলো তার মুখের উপর। আলোর তীব্রতায় লোকটা চোখ কুঁচকে হাত আড়াল করল, কিন্তু মুখটা স্পষ্ট। সেই চেনা নিরীহ মুখ। কাঁধে ঝোলা ব্যাগ নেওয়া গ্রামের সেই আদর্শবান তরুণ স্কুল মাস্টার প্রশান্ত। ঈশানীর গলা দিয়ে একটা অস্ফুট বিস্ময় বেরিয়ে এলো। প্রশান্ত নিমেষে নিজের প্যান্টের পকেট থেকে একটা চকচকে স্প্রিং চাকু বের করে এক লাফে অজ্ঞান পারুলের পেছনে গিয়ে দাঁড়ালো। চাকুর ধারালো ফলাটা পারুলের গলার শিরায় চেপে ধরল। এক পাও এগোবেন না ডাক্তার। এক পা এগোলেই এই মেয়েটার নলি আমি নিমাই দত্তর মতো কেটে রেখে দেব। প্রশান্তর গলাটা এখন আর সেই বিনীত স্কুল মাস্টারের মতো নেই। একটা বন্য হিস্টেরিক বিকৃতি সেখানে। কৌশিক থমকে দাঁড়ালো। ওর চোখের মণি দুটো ছোট হয়ে এসেছে। তুমি তুমি এই কাজটা করলে প্রশান্ত? গ্রামের বাচ্চারা তোমাকে দেবতার মতো ভক্তি করে, আর তুমি ভক্তি? প্রশান্ত একটা বিকৃত হাসি হাসল। ওর চোখ দুটো লোভে আর লালসায় চকচক করছে। ওই কচি কচি বাচ্চাগুলোর নরম মাংসের স্বাদ
আপনারা কি বুঝবেন ডাক্তার, এনজিওর নাম করে যে আমি কত বাচ্চাকে সে যাকে, কিন্তু এই পারুল মেয়েটা বড্ড তেঁদর ছিল। একটু বড় তো, একটু বেশিই বোধ বুদ্ধি। ওকে চকলেট টাকা কিছু দিয়ে বসে আনতে পারিনি, তাই মেলাতেই প্ল্যান করেছিলাম। ভেবেছিলাম একটু ভয় দেখালেই সুরসুর করে রাজি হয়ে যাবে। তুই একটা জানোয়ার! ঈশানী রাগে কাঁপতে কাঁপতে এক পা এগোলো। এই চুপ করে দাঁড়ান দিদিমণি, মেয়েদের না বেশি মাথায় চড়তে নেই। প্রশান্ত দাঁত খিঁচিয়ে উঠল। আপনাদের মতো শহরের অহংকারী মেয়েদেরও কিভাবে সাইজ করতে হয় আমার জানা আছে। হ্যাঁ, আর পারুল এই গরিব ঘরের মেয়েটাকে আমি তো তবু ভালোবেসেছিলাম। আসলে আসলে ওর মধ্যে একটা আগুন আছে মায়েরি। আর ওই শুয়োর বাপটা ওকে কি দিত? হ্যাঁ, আমি তো ওকে রাজার হালে রাখতাম, আমার অধিকার আছে ওর ওপর। আর নিমাই দত্ত ওই জানোয়ারটা আমার জিনিসকে শহরে বিক্রি করে দিতে চেয়েছিল, তাই ওকে শেষ করে দিলাম। এতে আপনাদের এত ফাটছে কেন বলুন তো? হ্যাঁ? ঈশানী প্রশান্তর চোখের দিকে তাকিয়ে শিউরে উঠল। ও বুঝতে পারল এই লোকটা জন্ম থেকেই মেয়েদের ভোগ্যপণ্য আর নিচু জাতের প্রাণী ভেবে এসেছে। সেই বিকৃত মানসিকতাই আজ তাকে একটা সিরিয়াল পেডোফাইল আর খুনির রূপ দিয়েছে। তোর ভালোবাসা তাহলে এই? কৌশিক হঠাৎ খুব শান্ত গলায় বলে উঠল। ওর ডান হাতটা আস্তে আস্তে নিজের কিট ব্যাগের চেইনের দিকে এগোচ্ছে। কিন্তু প্রশান্ত, তুই একটা জিনিস ভুলে গেছিস। তুই পারুলের গলায় চাকু ধরে আছিস ঠিকই, কিন্তু তোর বাঁ কাঁধের পেশি তো গেছে। তোর ওই হাতে এখন আর সে জোর নেই। প্রশান্ত এক মুহূর্তের জন্য চমকে উঠল। ওর অবচেতন মন অজান্তেই বাঁ কাঁধের যন্ত্রণার কথা মনে করিয়ে দিল যেন। ভালো সাজতে গিয়ে ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে। ঠিক সেই 1 সেকেন্ডের ভগ্নাংশেই ঈশানী পায়ের কাছের একটা ভারী মাটির ডালা তুলে বিদ্যুৎ বেগে ছুঁড়ে মারল প্রশান্তর মুখের উপর। মাটির ডালাটা সজোরে ওর নাকে লাগতেই প্রশান্ত যন্ত্রণায় করে 2 হাতে মুখ ঢাকল। চাকুটা পারুলের গলা থেকে খুব সামান্য সরে গেল। কৌশিক বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল তৎক্ষণাৎ। ওর হাঁটুর একটা প্রচণ্ড আঘাত প্রশান্তর পাঁজরে লাগতেই একটা মটকা ভাঙার মতো শব্দ হলো। প্রশান্ত ছিটকে পড়ল দূরে। ঈশানী এক ছুটে গিয়ে পারুলকে টেনে সরিয়ে আনল নিরাপদ দূরত্বে। প্রশান্ত মাটি থেকে ওঠার চেষ্টা করতেই কৌশিক ওর চুলের মুঠি ধরে শূন্যে তুলে আনলো। তারপর ওর ডান হাতের কবজিটা ধরে এমন একটা মোচড় দিল যে কনুইয়ের কাছ থেকে হাড়টা চামড়া ফুঁড়ে বেরিয়ে আসার উপক্রম। আর্তনাদে জঙ্গলের নিস্তব্ধতা খান খান হয়ে গেল। ঈশানী, পারুলকে নিয়ে ওই গাছ তলায় বসো। ওর জ্ঞান ফেরার আগে আমার কাজ শেষ হয়ে যাবে। কৌশিকের গলার স্বরটা এখন একটা হিমশীতল জমদূতের মতো। কৌশিক প্রশান্তকে কলার ধরে হিঁচড়ে টেনে নিয়ে চলল জঙ্গলের আরো গভীরে, যেখানে আগে গ্রামের লোকেরা খেজুর গুড় জাল দিত। সেখানে একটা পুরনো আধভাঙা মাটির উনুন আর একটা বড় লোহার কড়াই পড়ে আছে। ওখানে ওর জন্য স্পেশাল ব্যবস্থা করাই আছে। কিন্তু পারুলকে নিরাপদ জায়গায় গাছের গুঁড়িতে হেলান দিয়ে বসিয়ে ঈশানী আর দূরে বসে থাকতে পারল না। জঙ্গলের এই দিকটা এতটাই ঘন যে চাঁদের আলো ঠিকমতো ঢোকে না। শেয়ালের ডাকগুলো এখন অনেক দূরে। কৌশিক প্রশান্তকে ছুঁড়ে ফেলল মাটির উপর। চাঁদের আবছা আলোয় ঈশানী স্পষ্ট দেখতে পেল ওর কপাল আর হাতের নীল শিরাগুলো রাগে দপদপ করছে, যেন চামড়া ফুঁড়ে বেরিয়ে আসতে চাইছে। আর সেই ভয়ঙ্কর আদিম ক্রোধের মাঝেও ওর ঠোঁটের কোণে ঝুলছে একটা অদ্ভুত শীতল তৃপ্তির হাসি। ততক্ষণে কৌশিকের কিট ব্যাগ থেকে বেরিয়ে এসেছে সেই লাল রঙের গামছাটা, যেটা মেলায় পারুলের মুখে গোঁজা ছিল। প্রশান্ত কিছু বোঝার আগেই
কৌশিক ওর মুখের হাঁটা জোর করে ফাঁক করে সেই নোংরা গামছাটা ওর গলার একদম ভেতর পর্যন্ত ঠেসে দিল। প্রশান্তর চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে, মুখ দিয়ে গোঙানির মতো একটা বিকৃত আওয়াজ বেরোচ্ছে শুধু। ভেবেছিলি সমাজ তোকে মাস্টারের আসনে বসিয়েছে বলে তুই ধরা ছোঁয়ার বাইরে? যে মুখ দিয়ে তুই কচি বাচ্চাদের লোভ দেখিয়েছিস, যে মুখ দিয়ে তুই মেয়েদের নামে নোংরা কথা বলেছিস, সেই মুখ আজ থেকে আর কোনো দিন খুলবে না। তোদের মতো শুভরদের জন্যই মেয়েরাজ রাস্তায় বেরোতে ভয় পায়। আজ আমি তোকে শেখাবো নরক যন্ত্রণা কাকে বলে। কাছেই পড়ে থাকা শুকনো ডালপালা আর পাতা উনুনে গুঁজে দিয়ে কৌশিক আগুন জ্বালিয়ে দিল। ব্যাগ থেকে একটা প্লাস্টিকের বোতল বের করলো, তাতে ভর্তি আখের গাঢ় রস। উনুনের ওপর রাখা লোহার কড়াইতে সেটা ঢালতেই কয়েক মিনিটের মধ্যে ফুটতে শুরু করলো। ফুটন্ত গুড়ের মিষ্টি পোড়া গন্ধে চারপাশটা ভরে উঠল। প্রশান্ত মাটিতে শুয়ে সাপের মতো ছটফট করছে। কৌশিক একটা ভাঙা নারকেলের মালা দিয়ে সেই টকবক করে ফুটন্ত আঠালো গরম গুড় তুলে আনলো। তারপর বিন্দুমাত্র দ্বিধা না করে ফুটন্ত গুড়টা প্রশান্তর বুক আর পেটের ওপর ঢেলে দিল। গামছা গোঁজা মুখের ভেতর থেকে প্রশান্তর একটা অমানসিক গগন বিদারী গোঙানি বেরিয়ে এলো। ওর শরীরটা ধনুকের মতো বেঁকে গিয়ে শূন্যে লাফিয়ে উঠল। ফুটন্ত গুড় চামড়ার সাথে সেঁটে গিয়ে মাংস পুড়িয়ে কালো করে দিচ্ছে। জঙ্গলের এই লাল পিঁপড়েগুলো পোড়া মাংসের গন্ধে পাগল হয়ে যায়। প্রশান্তর শরীরটা কৌশিক পাশের ঢিবিটার ওপর ছুঁড়ে ফেলতেই হাজার হাজার লাল পিঁপড়ে ছেঁকে ধরল তাকে। ফুটন্ত গুড়ের মিষ্টি গন্ধ আর টাটকা রক্তের স্বাদে পিঁপড়ের দল প্রশান্তর শরীরের প্রতিটি পোড়া আর কাঁটা জায়গায় ঢুকে নরক যন্ত্রণা দিতে শুরু করল। প্রশান্ত তখনও বেঁচে আছে, আর নিজের প্রতিটি সেকেন্ডের মৃত্যু সে টের পাচ্ছে। কিন্তু কৌশিক তখনও থামেনি। সে তার সার্জিক্যাল কিট থেকে একটা ঝকঝকে স্ক্যালপেল বের করল। ডাক্তার হিসেবে মানুষের অ্যানাটমি তার নখদর্পণে। সে জানে শরীরের ঠিক কোন কোন তারগুলো কাটলে একটা মানুষ চিরকালের মতো জীবন মৃত হয়ে যায়। প্রশান্তকে উপুর করে ধরে কৌশিক স্ক্যালপেলের এক নিখুঁত পোঁচে তার ডান পায়ের গোড়ালির পেছনের অ্যাকিলিস টেন্ডন কেটে দু টুকরো করে দিল। প্রশান্তর শরীরটা একটা প্রচণ্ড খিঁচুনি দিয়ে উঠল। এরপর বাঁ পা, তারপর দু হাতের কবজির লিগামেন্ট। প্রশান্ত এখন আক্ষরিক অর্থেই একটা মাংসপিণ্ড। সে আর কোনো দিন উঠে দাঁড়াতে পারবে না। নিজের হাতে এক গ্লাস জলও খেতে পারবে না। এক ভয়ঙ্কর দানব যেন আজ ন্যায়ের দেবতা হয়ে তাণ্ডব করতে নেমে এসেছে। ঈশানী বিন্দুমাত্র ভয় না পেয়ে এক অদ্ভুত মুগ্ধতা নিয়ে তাকিয়ে রইল সেই ধ্বংসের রূপের দিকে। তোর চোখের ওই নোংরা খিদেটা এবার বুঝিয়ে দেবার সময় এসেছে। কৌশিক স্ক্যালপেলের ডগাটা প্রশান্তর মুখের উপর ধরল। পরপর দুটো নিখুঁত টানে কৌশিক প্রশান্তর দুটো চোখের মনি চিরকালের মতো নষ্ট করে দিল। প্রশান্তর শরীরটা এখন ব্যথায় নীল হয়ে গেছে। ওর গোঙানিটাও এখন একটা সরু আর্তনাদে পরিণত হয়েছে। সবশেষে কৌশিক প্রশান্তর প্যান্টের বেলটা এক টানে ছিঁড়ে ফেলল। একটা মাত্র নির্মম নিষ্ঠুর কোপে শরীর থেকে পুরুষাঙ্গটাকে আলাদা করে দিল কৌশিক। হিমকি দিয়ে রক্ত ছুটে ভিজিয়ে দিল জঙ্গলের মাটি। কৌশিক প্রশান্তর ওই অর্ধমৃত রক্তমাখা শরীরটাকে টেনে নিয়ে চলল। রাত প্রায় শেষ হয়ে আসছে। কৌশিক জুট মিলের সেই পরিত্যক্ত গুদামের ইনসিনারেশন চুলিটার সামনে দাঁড়িয়ে আছে। নিমাই দত্তর মৃতদেহটা সেখানে আগেই ঢোকানো হয়েছিল। জঙ্গল থেকে প্রশান্তর মৃত প্রায় ছিন্ন ভিন্ন শরীরটাও সে এনে ওই চুল্লির ভেতরেই ছুঁড়ে ফেলেছে। চুল্লির দাউ দাউ আগুনে দুটো পাপ চিরকালের মতো ছাই হয়ে গেল। কোনো চিহ্ন রইল না। আগুনের লেলিহান শিখার সামনে দাঁড়িয়ে থাকা কৌশিকের মুখটা ঘামে সম্পূর্ণ ভেজা। বুকের কাছে শার্টটা রক্তে মাখামাখি।
হাত দুটোতে শুকিয়ে আছে কালচে লাল দাগ। হঠাৎ ও অনুভব করলো একটা নরম হাত এসে ওর ওই রক্তমাখা হাতটা শক্ত করে ধরেছে। ঈশানী আগুনের সেই হলকা আর পোড়া মাংসের গন্ধের মাঝে দাঁড়িয়ে ঈশানীর চোখের দৃষ্টিটা হঠাৎ কেমন যেন ঘোলাটে হয়ে এলো। ওর মনের ক্যানভাসে ভেসে উঠছে অতীতের কিছু অস্পষ্ট ঝাপসা দৃশ্য। অন্ধকারে কারো বুক ফাটানো আর্তনাদ, কিছু হিংস্র চিৎকার, আর মাটিতে শোয়ানো একটা নিথর দেহ। ওর অজান্তেই দু চোখ ছাপিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল গালে। ঈশানীর চোখের জল দেখে কৌশিক এক মুহূর্তের জন্য যেন থমকে গেল। নিজের রক্তমাখা হাত দুটোর দিকে একবার আড়ষ্টভাবে তাকালো, একটু ইতস্তত করল, কিন্তু পরক্ষণেই সব দ্বিধা ঝেড়ে ফেলে ঈশানীকে নিজের বুকে শক্ত করে জড়িয়ে ধরল। ঈশানী আর নিজেকে ধরে রাখতে পারল না। কৌশিকের ওই রক্ত আর ঘামে ভেজা বুকে ও ডুকরে কেঁদে উঠল। কৌশিক শক্ত করে জড়িয়ে ধরে রাখল ওকে। ওর একটা হাত খুব আলতো করে ঈশানীর মাথায় বেলি কেটে দিচ্ছে। কৌশিক আজ কোনো প্রশ্ন করল না, শুধু এইটুকুই বুঝল ওর বুকে মাথা রেখে যে মেয়েটা আজ কাঁদছে তার জীবনটাও খুব একটা সরল নয়। তার বুকেও চাপা পড়ে আছে এক গভীর অন্ধকার অতীত। পরদিন থেকে গ্রামে পারুলের নিখোঁজ হওয়া নিয়ে আলোচনা ধীরে ধীরে স্তিমিত হতে শুরু করল। কৌশিক আর ঈশানীও খোঁজাখুঁজি বন্ধ করে দিল ধীরে ধীরে। হারিপদ দারোগা একটু সন্দেহ করলেও মেলার ঝামেলার পর আপদ দূর হয়েছে ভেবে আর ব্যাপারটা ঘাঁটালেন না। কয়েক সপ্তাহ কেটে গেছে। কলকাতার উপকণ্ঠে মিত্র ফ্যামিলির একটা গোপন সুরক্ষিত হোমে এখন পারুল থাকে। ওর পড়াশোনা আর নতুন জীবনের সব দায়িত্ব নিয়েছে ঈশানী। মেয়েটার চোখের সেই আতঙ্কটা এখন অনেকটা কমেছে। কিন্তু ধানখালি গ্রামে আজ সকালে গ্রামের বড় পুকুর পাড়ে প্রচণ্ড ভিড় জমেছে। পচুরিয়া ঘাটের কাছে জলে ভাসছে একটা ফুলে ওঠা মৃতদেহ, রামপদ শীল। কৌশিক আর ঈশানী ভিড় ঠেলে সামনে এসে দাঁড়ালো। রামপদর চোখ দুটো খোলা, মুখে গ্যাঁচলা। অতিরিক্ত দেশি মদ খেয়ে কাল রাতে টাল সামলাতে না পেরে দেখুন জলে পড়ে ডুবে গেছে। কৌশিক বডিটা একবার দেখে অত্যন্ত প্রফেশনাল গলায় রিপোর্ট দিল। ঈশানী কোনো কথা বলল না, শুধু ওর ঠোঁটের কোণে একটা অস্পষ্ট শীতল তৃপ্তির হাসি খেলে গেল। ও খুব জানে কাল রাতে রামপদর ঘরে দেশি মদের বোতলের সাথে আর কি মেশানো ছিল, আর কে তাকে পুকুর পাড় অবধি সাহায্য করে নিয়ে এসেছিল। হারিপদ দারোগা একটা দীর্ঘশ্বাস ফেলে পকেট থেকে রুমাল বের করে মুখ মুছলেন। দারোগা কথাটা বলে ফাইলটা বন্ধ করলেন ঠিকই, কিন্তু তার চোখের দৃষ্টিটা একবার কৌশিক আর একবার ঈশানীর মুখের উপর স্থির হলো। সেখানে একটা নীরব স্পষ্ট সন্দেহ উঁকি মারছে। কৌশিক ঈশানীর দিকে তাকিয়ে চোখের ইশারায় হাসল। শুনছিলেন সেদিন মেলার অন্ধকারে। আজকের গল্প পাঠেও ডাক্তার কৌশিকের ভূমিকায় আমি অভিক। বিভিন্ন চরিত্রে দুর্বা, রৌনক, সৌরভ সাহা, বুবাই, দিব্যেন্দু দাস, শুভ ধর, বর্ণালী এবং আমি অভিক। শব্দ সংযোজন দেবরাজ দে। আবহ নির্মাণ কৌশিক বসু। প্রচ্ছদ নির্মাণ শ্রাবণ্য। গল্পটি ভালো লাগলে অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে, এবং আপনি কোথা থেকে শুনছেন সেটাও জানাতে পারেন। কেমন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন এবং গল্পে থাকবেন। আসছি, দেখা হচ্ছে আবার আগামী সপ্তাহে আরেকটি নতুন গল্পের সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন। বাই।